শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন শিহাব ভাই, যার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। এই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা, যা কিনা আপনাদের সবার ভালো লাগবে এবং নতুন করে কোনো বিষয় সম্পর্কে ভাবাতে সাহায্য করবে, যা আসলেই কি এই ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে ঘটনাটি পড়ার পর আমার কাছে অন্যরকম লেগেছে, যার কারণে আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি যারা ওই অঞ্চলের বাসিন্দা আছেন তারা এই ঘটনাটি সত্য বা ঘটনাটি কতটুকু লোকমুখে প্রচলিত আছে সেই সম্পর্কে আমাদের ধারণা দিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনাটি বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলী উপজেলার চরপাড়া নামক গ্রামের। এই চরপাড়া নামক গ্রামে 1990 সালের দিকে একটি ঘটনা ঘটে। আর যখন এই ঘটনাটি ঘটেছে তখন আমাদের শিহাব ভাই তখনও জন্ম নেননি। পরবর্তীতে ওনার কাজিনের কাছ থেকে এই ঘটনাটি শুনেছেন এবং যে ঘটনাটি অনেকের জানা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আর এই ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে ঘটেছে তিনি তার বড় মা, মানে তার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের মাত্র 40 দিনের মাথায় মারা গিয়েছিলেন। তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে তার উপর জিনের আছর ছিল। বিয়ের আগে অবশ্য তিনি 8-10টা মেয়ের মতোই স্বাভাবিক ছিলেন বলে শিহাব ভাই জানিয়েছেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত সব আচরণ শুরু করেছিলেন। একদিন দেখা যায় যে তিনি রান্না করছেন, তাকে বাড়ির আরেকজন সদস্য এসে জিজ্ঞেস করলেন রান্না কত দূর হয়েছে। তখন তিনি কথা বললেন, কিন্তু সে কথাটি ছিল পুরুষ কণ্ঠে। মনে হচ্ছে যে খুব ভারী একটি পুরুষ কণ্ঠ, যার বয়স অনেক, মানে বৃদ্ধ, কিন্তু তার গলার স্বরটা অনেক মোটা কর্কশ টাইপের। এমন একটি পুরুষ কণ্ঠে কথা বলে ওঠেন যে রান্না দেরি হবে। এই কথাটা শোনার সাথে সাথে ওনার পরিবারের সেই সদস্য চমকে ওঠেন যে কি ব্যাপার, কি শুনলাম, এটা যা শুনলাম তা কি ঠিক শুনলাম। তিনি ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পর পরিবারের অন্য সদস্যদের সাথে তিনি কথা বলেন যে আমি এই বিষয়টি মাত্র শুনলাম এবং দেখে এসেছি। পরিবারের সদস্যরা এই কথাটি শোনার পর তারা সেখানে আসেন। আসার পর তারাও তখন একই প্রশ্ন শিহাব ভাইয়ের বড় মাকে জিজ্ঞেস করেন, তখন সকলেই ওই একই কথা শুনতে পান। রান্না দেরি হবে বললাম না, এই কথাটি বলে ওঠে। আর সেটি ছিল সেই ভয়ঙ্কর কর্কশ পুরুষ কণ্ঠে। একদিন একটি ঘটনা ঘটে। দেখা যায় যে শিহাব ভাইয়ের বড় মা, উনি একটি লম্বা নারকেল গাছে, অনেক লম্বা গাছ ছিল সেটি, কেউ ভয়ে সেখানে উঠতে চাইতো না, মানে এতটা লম্বা ছিল, চিকন ছিল, উঠলে যদি আবার ভেঙে টেঙে পড়ে যায়। সুপারি গাছের মতো, সুপারি গাছের মতো চিকন না, এতটা চিকন না, তবে মানে নারকেল গাছটা বেশ চিকন ছিল, ভয়ে কেউ উঠতো না যদি যে কোনো সময় যদি আবার ভেঙে টেঙে পড়ে যায় জন্য। কিন্তু একদিন দিনের বেলা সকলের সামনে তিনি খুব স্বাভাবিকভাবে, খুব দ্রুততার সাথে ওই নারকেল গাছটিতে উঠে যান এবং উঠে বসে আছেন। সবাই অবাক হয়ে গিয়েছেন যে এটা কিভাবে সম্ভব, যেখানে খুব দক্ষ মানুষরাই এই নারকেল গাছে উঠতে চায় না, একজন মেয়ে মানুষের পক্ষে কিভাবে সেটা সম্ভব। শুধু তাই নয়, উনি এই নারকেল গাছ সহ বিভিন্ন বড় আকৃতির গাছে খুব সহজেই উঠে যেতেন এবং উঠে উপরে বসে থাকতেন, আবার একাই নেমে আসতেন। এভাবে ওনার দ্বারা বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়।
এভাবে বেশ কিছুদিন চলার পর পরিবারের সদস্যরা বুঝতে পারে যে এই মেয়ের উপর ভয়ানক কোনো জিনের আছর রয়েছে। তখন তারা সিদ্ধান্ত নেন যে তাকে ভালো কোনো কবিরাজ দেখানো হবে। যখন পারিবারিকভাবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তখন একদিন সকালবেলা হঠাৎ করে তিনি পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে আমি এখন গোসল করব। তো বললেন যে এখন গোসল করবা, ঠিক আছে যাও। তিনি গোসল করে এসে ঘরের মধ্যে ঢুকেছেন। ঘরের মধ্যে ঢোকার পর ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেন। পরিবারের অন্য সদস্য যারা আছেন, মানে শিহাব ভাইয়ের দাদা দাদি সহ আরো অন্যরা যারা আছেন, তারা চিন্তা করেছিলেন হয়তোবা কাপড় চেঞ্জ করবে, এই জন্য দরজা জানালা বন্ধ করে রেখেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, উনি ঘর থেকে আর বের হচ্ছেন না। তাকে অনেকবার ডাকার পরও যখন ঘর থেকে কোনো শব্দ আসছে না, তখন পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় দরজা ভেঙে ফেলবে। এবং দরজা ভেঙে যখন ঘরের মধ্যে ঢোকে, তখন একটা ভয়ঙ্কর দৃশ্য সকলে দেখতে পান। সকলে দেখেন যে তিনি নতুন শাড়ি পরা, মানে গোসল করে ফিরে এসে তিনি নতুন শাড়ি কাপড় এগুলো পরেছেন। তখন তার মাথার চুল ভেজা রয়েছে। তিনি যে গামছাটি দিয়ে চুল মুছেছিলেন, এই গামছাটি পেঁচিয়ে তিনি গলায় নিজের হাতে, মানে 1 হাত 2 হাত দিয়ে গলার সাথে পেঁচিয়ে গামছার এক মাথা এক হাতের, গামছার অপর মাথা আর এক হাতে দিয়ে 2 হাত দিয়ে নিজের গলা ফাঁস দিয়ে রেখেছেন। এই দৃশ্য দেখে সকলে ভয় পান এবং শিহাব ভাইয়ের চাচি দৌড়ে গিয়ে তার গলার থেকে গামছাটা খোলার চেষ্টা করে। যখনই শিহাব ভাইয়ের চাচি তার বড় মায়ের শরীরে হাত দিয়েছে, সাথে সাথে তার বড় মা ফ্লোরে পড়ে যান। এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলেন তিনি। সকলে বুঝতে পারেন যে ওনার শ্বাস প্রশ্বাস আর চলছে না, তার মানে তিনি মারা গিয়েছেন। যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবং বাড়ির পাশে একটি বড় পুকুর ছিল, এই পুকুরের পাড়ে ওনাকে খবর দেওয়া হলো। আশ্চর্য আর অবিশ্বাস্য হলেও সত্যি, যেদিন ওনাকে, মানে শিহাব ভাইয়ের বাবার প্রথম স্ত্রী, মানে ওনার বড় মাকে কবর দেওয়া হয়, ওই দিন রাতে শিহাব ভাইয়ের দাদা বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। এমন অবস্থায় শিহাব ভাইয়ের বড় মা তাকে দেখেন। শিহাব ভাইয়ের দাদা কোরআন শরীফ পড়া অবস্থায় তিনি দেখেন যে শিহাব ভাইয়ের বড় মা হেঁটে হেঁটে আসছেন তার দিকে, ঠিক সেই শাড়িটি পরা যে শাড়িটি পরে তিনি সুইসাইড করেছিলেন। কাছে এসে বলেন, বাবা আমি চলে গেলাম। তখন শিহাব ভাইয়ের দাদার কিন্তু সেন্স ছিল না যে তিনি মারা গেছেন। তিনি কিছু না ভেবেই শিহাব ভাইয়ের বড় মার হাত ধরলেন এবং বললেন, মা তুমি কোথায় যাবা, তুমি যেও না কোথাও। তখন শিহাব ভাইয়ের দাদার কথার কোনো উত্তর না দিয়ে শিহাব ভাইয়ের মা হাঁটা শুরু করলেন। যদিও ওনার হাত শিহাব ভাইয়ের দাদার হাতের মধ্যে ছিল, কিন্তু শিহাব ভাইয়ের দাদা একটা বিষয় ফিল করলেন যে তিনি ওই হাতটি ধরে রাখতে পারেননি। অজানা কোনো এক কারণে সেই হাতটি তার হাত থেকে ছুটে গেল। শিহাব ভাইয়ের বড় মা হাঁটা শুরু করলেন এবং কয়েক মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এটাকে মনের ভুল ভেবে শিহাব ভাইয়ের দাদা কাউকে কিন্তু ঘটনাটি প্রথমে বলেননি। কিন্তু এর কয়েকদিন পরে একটি ঘটনার প্রেক্ষাপটে শিহাব ভাইয়ের দাদা সকলকে এই বিষয়টি বলেছিলেন। যে ঘটনাটি বলেছিলেন সেটি আরো ভয়ানক। সেটি হচ্ছে যে শিহাব ভাইয়ের যিনি বড় মা, তার ভাই, মানে ওনার মামা, তিনি একদিন শিহাব ভাইয়ের দাদা বাড়ি এসেছেন
এসে ওনার দাদাকে বলছেন যে আমার বোন মারা যায় নাই। তখন সবাই বলে যে এটা কিভাবে সম্ভব, আমরা নিজেরা তাকে দাফন করলাম, মারা যায় নাই মানে এটা কিভাবে সম্ভব হবে? তখন বলে হ্যাঁ সম্ভব, আমার বোন প্রতিদিন রাতে আমাদের বাড়িতে একটি তাল গাছ রয়েছে, এই তাল গাছের নিচে এসে আমার সাথে দেখা করে এবং আমাকে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে যায়। এই কথা শোনার পর শিহাব ভাইয়ের দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো বিষয়টি নিয়ে কথা বলেন। ওই কবিরাজটি খুবই ভালো মানের একজন কবিরাজ ছিলেন, বিভিন্ন ধরনের প্যারানর্মাল বিষয়ে তার যথেষ্ট দক্ষতা ছিল। আর জিন দ্বারা বিভিন্ন যে ঘটনা, এই ঘটনাগুলো সমস্যার সমাধানে তিনি ছিলেন খুব সিদ্ধহস্ত। সবকিছু শোনার পর ওই কবিরাজ শিহাব ভাইয়ের দাদাকে বললেন যে ওই কবরটি খুঁড়তে হবে, কবরটি খুঁড়ে দেখতে হবে ওই কবরে আসলে লাশ আছে কিনা। সত্যি তাই, দিনের বেলা অনেকের সামনে কবরটি খোঁড়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় ওই কবরের মধ্যে বাঁশ চাটাই সবই ছিল, শুধু কবরের মধ্যে ছিল না শিহাব ভাইয়ের মায়ের লাশ। এটা দেখার পর ওই কবিরাজ শিহাব ভাইয়ের দাদাকে বলল উনি মারা যায় নাই, ওনাকে জিনেরা উঠিয়ে নিয়ে গেছে। যদি কিনা ওনার জানাজার নামাজে ওনার বাবা মানে শিহাব ভাইয়ের নানা আর কি, আর শিহাব ভাইয়ের বাবা মানে শিহাব ভাইয়ের মায়ের হাজবেন্ড, ওনারা দুজন একসাথেই যদি ওই জানাজাতে উপস্থিত না থেকে যে কোনো একজন অনুপস্থিত থাকতো, তাহলেই নাকি জিনদের কাছ থেকে তাকে ফিরিয়ে আনা যেত। যেহেতু ওনার জানাজার নামাজে শিহাব ভাইয়ের বাবা এবং শিহাব ভাইয়ের নানা দুজনই উপস্থিত ছিল, তাই শিহাব ভাইয়ের বড় মাকে জিনদের কাছ থেকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আশ্চর্যের বিষয় যে শিহাব ভাইয়ের বড় মা এখনো নাকি তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইদের সাথে প্রায় সময়ই দেখা করে। এটি কিভাবে সম্ভব? এটি হতে পারে যে কোনো মানুষের সহযোগিতায়, কোনো কবিরাজের সহযোগিতায় কবর থেকে তার লাশটি বের করে আনা হয়েছিল, কারণ জিনেরা কিন্তু কবরের ভেতরে গিয়ে কোনো কাজ করতে পারে না। এটি হয়তো বা কোনো মানুষের দ্বারা ঘটেছে, জিনরা সেখানে সহযোগিতা করেছে। আর এটি হতে পারে যে কারেন জিনের কোনো কাজ। ঠিক নির্দিষ্ট করে বলা মুশকিল আসলেই এই ঘটনাটি কি ঘটছে। আসলেই কি তিনি মারা গিয়েছিলেন? আসলেই কি জিনেরা তাকে নিয়ে গিয়েছে? সত্যি কি তিনি এখনো জীবিত আছেন? খুবই রহস্যময় একটি ঘটনা। ধন্যবাদ শিহাব ভাই, আপনার বড় মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। চলে যাচ্ছি আরো একটি ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় লিসেনার্স, এ পর্যায়ে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন, সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে বারণ করেছেন। তার বাড়ি সিলেটে। ঘটনাটি যখন ঘটে তখন ছিল 2008 সাল। তখন তিনি বাংলাদেশে ছিলেন না। তখন দক্ষিণ আফ্রিকার একটি শহর রয়েছে, ছোট্ট একটি শহর, সেটির নাম হচ্ছে আলিস। এই আলিস শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে আরেকটি জায়গা রয়েছে, এটির নাম হচ্ছে গিল্টন। বাংলাদেশের অনেক ভাই এই গিল্টন যে জায়গাটা সেখানে রয়েছে, সেখানে ব্যবসা বাণিজ্য করেন। আর ওখানে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতেও অনেক বাঙালি ভাইয়েরা সেখানে দোকান পরিচালনার দায়িত্বে রয়েছেন। তেমনি একটি দোকানে দুজন ব্যক্তি দায়িত্বে ছিলেন, একজন হচ্ছে আহমদ ভাই। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন দিনের বেলা ওনার যিনি সহকর্মী ছিলেন, তিনি অফিসিয়াল একটি কাজে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে চলে যান। তিনি বলে দেন
যে আজকে আর তিনি রাত্রে ফিরতে পারবেন না, যার কারণে উনি ওই দোকানে একাই ছিলেন আর কি। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা যারা দক্ষিণ আফ্রিকার এই সমস্ত প্রান্তিক পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, স্পেশালি দোকানগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দোকান মানে একটি বাড়ির সামনের অংশ দোকান আর পেছনের অংশ কিন্তু বাড়ি। এরকম কিন্তু দোকান আমরা হরহামেশাই বাংলাদেশেও দেখি, কিছু কিছু বাড়ি রয়েছে, সেই বাড়ির একটি জায়গাতে দোকানের জায়গা রয়েছে, আবার পেছন দিয়ে ঘরের মধ্যে চলে যাওয়া যায়। ঠিক তেমনই একটি বাড়ি ছিল এটি। রাতের বেলা ওই বাড়িতেই তারা থাকতেন, ঘুমাতেন। রাত 10টার দিকে তিনি খাওয়া দাওয়া করে ওনার যে কক্ষ রয়েছে সেই কক্ষে তিনি শুয়ে পড়েন। রাত তখন 2টো কি 2:30 বাজে। হঠাৎ তিনি দোকানের মধ্য থেকে, মানে দোকানের যে অংশ সেখান থেকে তিনি হুটোপুটি লাফালাফির আওয়াজ শুনতে পান। তিনি প্রথমে ভেবেছিলেন যে হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। লিসেনার্স, এখানে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে উদিত হতে পারে, সেটি হচ্ছে যে ইঁদুরের দৌড়াদৌড়ি এত কি বেশি শব্দ হওয়ার কথা? হ্যাঁ, ওই সমস্ত এলাকায় যে ইঁদুরগুলো রয়েছে সেগুলো আকৃতিতে বেশ বড় হয়, আর ওগুলো যখন দৌড়াদৌড়ি করে তখন মনে হয় মানুষের মতো শব্দ করছে, বা মানুষ দৌড়াদৌড়ি করে যে ধরনের শব্দ হতো অনেকটা তেমন শব্দ হয়, যার কারণে তিনি মনে করেছিলেন হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে। কিন্তু কিছু সময় পর তিনি ফিল করেন যে এই শব্দটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে দেখি তো যাই, দোকানের ওই অংশটাতে যাই, গিয়ে দেখি আসলে কি। কারণ এমনিতেই কিন্তু এই দোকানগুলোতে ইঁদুরের উপদ্রব ছিল। উনি হাতে একটি ছোট্ট টর্চ লাইট নেন, যদিও ইলেকট্রিসিটি ছিল, তারপর হাতে টর্চ লাইট নেন। সেটি নিয়ে উনি দোকানের যেই করিডোরটি রয়েছে রুম থেকে ওই দোকানের অংশে যাওয়ার জন্য সেখান দিয়ে যাওয়া শুরু করেন। আর দোকানের মধ্যে এমনিতেই ওই ডিম লাইট জ্বলতো, তো ওনার লাইট জ্বালানোর প্রয়োজন পড়েনি। যখনই ওই দোকানের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সাথে সাথে দেখেন লম্বা একটি ছায়ামূর্তি দোকানের এক পাশ থেকে আর এক পাশে গিয়ে একটি দরজা দিয়ে ওই ঘরের আর একটা রুমে চলে গেল। প্রথমে তিনি সেটিকে চোর ভেবেছিলেন, তাই তিনি হাতে একটি লাঠি নিয়ে ওই অশরীরীটি যেদিকে গিয়েছে সেদিকে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পর তিনি কাউকে দেখতে পাননি। তিনি ভাবলেন হয়তোবা এটি তার মনের ভুল বা চোখের ভুল। এই চিন্তা করে তিনি আবার ফেরত আসলেন। যথারীতি তিনি শুয়ে পড়লেন। যেহেতু ঘুম থেকে উঠেছিলেন তাই চোখে ঘুমের ভাবটা তখনও ছিল, যার কারণে শোয়ার পরপরই ওনার চোখে ঘুম চলে আসতে থাকে। যখন দু চোখ একটু জড়িয়ে এসেছে ঘুমে, তখন হঠাৎ তিনি ফিল করেন তার বুকের উপর প্রচন্ড চাপ, এবং তিনি আরো ফিল করেন কেউ তার গলা চেপে ধরেছে। তিনি যখন চোখ খুলে তাকান তখন দেখেন যে একটি অশরীরী, লম্বা একটি অশরীরী তার বুকের উপর চেপে বসে আছে, এবং তিনি তাকানোর পর ওই অশরীরীর মুখমণ্ডল এটি কিন্তু বোঝা যাচ্ছে না। তখন তিনি জোরে করে আল্লাহু আকবার শব্দ করে ওঠেন। সাথে সাথে ওই অশরীরী তার গলা ছেড়ে দিয়ে লাফ দিয়ে সরে গিয়ে অন্য একটি ঘরের মধ্যে ঢুকে যায়। তিনি প্রচন্ড ভয় পান যেটি কি হলো তার সাথে। তিনি বুঝতে পারলেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি কোনো চোর নয়, এটি অন্য কিছু। তিনি আবার ঘুমানোর চেষ্টা করলেন, দোয়া দুরুদ পড়ে শরীরে ফু দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলেন। এবারও যখন চোখ একটু জড়িয়ে এসেছে ঘুমে, আবারও একই রকম ভাবে উনি ফিল করেন ওনার বুকের উপর কিছু একটা চেপে বসেছে। এবার প্রচন্ড ভারী লাগছে সেটিকে, এবং তার গলা চেপে ধরেছে। এবারও যখন তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন, এবারও সাথে সাথে ওই জিনিসটি ছেড়ে দিয়ে আগের মতো একটি রুমের মধ্যে ঢুকে যায়। তখন তিনি চিন্তা করলেন যে এভাবে তো আর ছেড়ে দেয়া যায় না, আমাকেও কিছু করতে হবে। তখন তিনি উঠে গিয়ে একটা লম্বা চাকু, দক্ষিণ আফ্রিকার ভাষায় সেটিকে পাঙ্গা বলা হয়, এই লম্বা একটি চাকু সাথে নিয়ে রাখলেন। চিন্তা করলেন এবার দেখি কে আসে। তিনি শুনেছিলেন যে হাতের কাছে লোহা থাকলে সাধারণত ভূত প্রেত আসতে পারে না। তিনি যখন এবারও
ঘুমানোর চেষ্টা করছিলেন, যখন একটু চোখ জড়িয়ে এসেছে, হঠাৎ একই রকম ভাবে আবারও সেই ভয়ানক অশরীরীটি তার বুকের উপর চেপে বসে। এবার তিনি হাতের পাশে থাকা সেই লম্বা চাকুটি নিয়ে যখনই আঘাত করতে যাবে, এক হাত দিয়ে ওই হাতের মানে হাতের পাশেই ওই চাকুটি রেখেছিল, যখনই সেটিকে আঘাত করতে যাবে তখনই ওই অশরীরীটি আবারও ছেড়ে দিয়ে চলে যায়। সারা রাত তিনি আর ঘুমাতে পারেননি, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছিলেন। এরপর থেকে তার সাথে আর কোনো ধরনের ঘটনা, বিশেষ করে এই ধরনের অশরীরী বুকের উপর বসে গলা চেপে ধরছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে তিনি খোঁজ খবর নিয়েছেন, তিনি জানতে পারলেন যে এরকম মাঝে মাঝেই নাকি ওইখানে রাতের বেলা এই ধরনের ঘটনা ঘটে। এটি ছিল ওনার পাঠানো ঘটনার প্রথম অংশ। উনি আরেকটি অংশ পাঠিয়েছেন, সেটি হচ্ছে যে ওই বাড়িতেই যেখানে তিনি থাকতেন, যেটার সাথে দোকান রয়েছে, সেখানে ওনার মামা এসেছেন। তো ওনার মামার সাথে উনি গল্প করছিলেন ওই দোকানের মধ্যে বসেই আর কি। তো ওনার মামা হঠাৎ তার কাছে চা খেতে চাইলেন, তো তিনি তখন বললেন, মামা তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। তিনি যখনই চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছেন, তখন দেখলেন যে প্রকাণ্ড এক বিড়াল। বিড়ালটি দেখে উনি প্রথমে ভয় পেয়েছিলেন। বিড়ালটি তাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন তিনি তার মামাকে বললেন, মামা দোকানের দরজাটা লাগিয়ে দাও। ওটাকে দক্ষিণ আফ্রিকার ভাষায়, বিশেষ করে আমরা যে কেচি গেট বলি বা গ্রিল বলি, দক্ষিণ আফ্রিকার ভাষায় ওটাকে বাগলার বলা হয়। তিনি তখন মামাকে বললেন যে মামা বাগলারটা লাগিয়ে দাও। মামাও দ্রুত যখন বাগলারটা লাগিয়ে দিয়েছে, তখন তো ওই বিড়ালের বের হওয়ার আর কোনো জায়গা নেই। বিড়ালটি আটকানোর পিছনে ওনার কারণ ছিল যে যেহেতু দোকানে ইঁদুরের উপদ্রব বেশি, যদি একটি শক্তিশালী বড় আকৃতির বিড়াল পালা যায় তাহলে ওই ইঁদুরগুলোর উপদ্রব কমে আসবে। যেহেতু ইঁদুরগুলোর আকৃতিও বড়, তাই তার জন্য একটা বড় আকৃতির বিড়ালও প্রয়োজন ছিল। চিন্তা করেছিলেন এটাকে তিনি পুষবেন এবং বিড়াল তাড়ানোর কাজে ব্যবহার করবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, চোখের সামনে মনে হলো ওই বিড়ালটি ভ্যানিশ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পরও ওই বিড়ালটিকে আর পাওয়া গেল না। কিন্তু ওইখান থেকে বিড়ালের বের হওয়ার আর কোনো উপায় ছিল না। তাহলে বিড়ালটি কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করার পরও যখন বিড়ালটি পাওয়া গেল না, তখন তিনি বুঝতে পারলেন এই বিড়ালটি কি আসলেই বিড়াল ছিল, নাকি অন্য কিছু ছিল, নাকি অশরীরী কিছু ছিল, নাকি ওই যে ঘুমের মধ্যে তার বুকের উপর বসে গলা চেপে ধরা ওই অশরীরীটি বিড়ালের রূপে তার কাছে এসেছিল। এই ঘটনার তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। প্রিয় লিসেনার্স, আপনাদের কি জানা আছে এটা কি হতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ যে ভাই যে সঙ্গত কারণে নাম বলতে পারিনি, ছদ্মনামও ইউজ করিনি আমি, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন, উনি এখন দেশেই থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেশের বাইরের একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। একটি কথা বলে রাখি যে আমাদের অনেকেই ঘটনা পাঠাচ্ছেন, সব ঘটনা হয়তো বা অতটা ভয়ের নয়, কিন্তু যার সাথে ঘটে তিনি কিন্তু বুঝতে পারেন যে তিনি কতটুকু ভয় পেয়েছিলেন। হয়তো আমরা শোনার পর অতটা ভয় নাও লাগতে পারে, কিন্তু যার সাথে ঘটেছে তিনি কিন্তু ভয়ানক একটা পরিস্থিতির মধ্য দিয়ে সেই সময় গিয়েছেন। যার কারণে ঘটনা ছোট হোক বড় হোক, আপনাদের প্রতিটি ঘটনার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং চেষ্টা করি সর্বোচ্চভাবে সেই ঘটনার মধ্যে ভয় থাকুক আর না থাকুক, যদি ন্যূনতম কোনো শিক্ষণীয় কিছু থাকে তাহলে সেটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর সব ঘটনা যে ভয়েরই হতে হবে এমন কোনো কথা নেই। আমি আপনাদেরকে মূলত ভয় দেওয়ার জন্য আপনাদের জন্য ঘটনা সংগ্রহ করি না। আমি মূলত চেষ্টা করি ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে শিক্ষণীয় কোনো বিষয় যদি আমাদের সামনে উপস্থাপন করা যায়। এই ঘটনা থেকে একটি বিষয় কিন্তু আমরা বুঝতে পারি যে শুধু এটা নয়, হাদিসেও আছে যে একা একটি ঘরে না থাকার জন্য, হ্যাঁ আপনার পাশের রুমে কেউ আছে কোনো সমস্যা নেই, কিন্তু একটি বাড়িতে যদি শুধু আপনি একাই থাকেন তাহলে কিন্তু এই ধরনের ভয়ের ঘটনা ঘটতেই পারে।
ওই বাড়িটি হন্টেড হওয়াটা জরুরি নয়। আপনি যদি একা একটি বাড়িতে থাকেন, এটা হাদিসে আছে, একা এক বাড়িতে থাকা যাবে না। আপনার পাশের রুম বা দূরবর্তী কোনো স্থানের জন্য একটি মানুষ থাকে, তাহলে দুষ্টু জিনেরা এসে বিরক্ত করার সাহস পায় না। তো আমরা চেষ্টা করব যে যখন আমরা কোথাও ঘুমাবো, অন্তত আশেপাশে যেন কোনো মানুষ থাকে, বা ডাকলেও তিনি যেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শিহাব ভাই, তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি মানে এই শিহাব ভাইয়ের দুঃসম্পর্কের দাদা হন। ঘটনাটি 1980 সালের দিকের ঘটনা। ওনার সেই দুঃসম্পর্কের দাদার বাড়ি বরগুনা জেলার কোন একটি এলাকাতে। সঙ্গত কারণে তিনি সেই এলাকা এবং তার দাদার নাম উল্লেখ করেননি। 1980 সালের দিকে ওনার দাদার বয়স ছিল 22 কি 23 বছর। ছোটবেলা থেকেই তিনি খুব ডানপিটে, দুষ্টু, রাগী এবং সাহসী মানুষ ছিলেন। এই দুষ্টুমির কারণে বিভিন্ন লোক এসে তার বাড়িতে নালিশ জানাতো। প্রতিনিয়ত এই নালিশ আসতে থাকতো বাড়িতে, যে তোমার ছেলে এই করেছে, এই করেছে। আর এই সমস্ত কারণে তার মা বাবার অসম্মান হতো। একদিন তার বাবা তাকে ধরে নিয়ে খুব করে শাসন করেন এবং মারধর করেন। যেহেতু উনি বেশ রাগী একজন মানুষ ছিলেন, বাবার হাতে মার খেয়ে তিনি খুব মন খারাপ করেন। আর জেদিও মানুষ ছিলেন তিনি, তাই জিদ করে ঘর থেকে বেরিয়ে যান। বরগুনা বা বরিশাল এই অঞ্চলে কিন্তু এখনো যেমন লঞ্চ চলে তখনও চলতো, এবং তখন কিন্তু আজকের মতো এত অত্যাধুনিক লঞ্চ না চললেও ওই সময় স্টিমার চলতো। তখন এটি ছিল খুব জনপ্রিয় একটি যানবাহন, বিশেষ করে নৌযান ছিল আর কি। তো তিনি স্টিমারে করে অজানার উদ্দেশ্যে বের হয়ে যান। উনি জানেন না উনি কোথায় যাবেন। কিছু দূর যাওয়ার পর এক অচেনা লোকের সাথে তার পরিচয় হয়। তিনিও ছিলেন ওই স্টিমারেরই যাত্রী। লোকটির সাথে কিছুক্ষণ কথা বলার পর লোকটি তাকে বলল, আমার এই ব্যাগটি রাখো। এই ব্যাগটি ওই লোকটির কাছে পূর্ব থেকেই ছিল। ব্যাগটি ছিল এমন একটি বাজারের ব্যাগের মতো, কিন্তু কাপড়ের তৈরি একটি ব্যাগ। আর ব্যাগটির মুখ ছিল সুতা বা চিকন দড়ি দিয়ে বাঁধা। তখন দাদা বলল, ঠিক আছে আপনি যান, আমি দেখছি। লোকটি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল। স্টিমারে তো ওয়াশরুম থাকে, এটা আমরা জানি, স্টিমার বা লঞ্চে। তো তিনি ওয়াশরুমে চলে গেলেন। লোকটি চলে যাওয়ার পর দাদা লক্ষ্য করলো লোকটির দেয়া যে ব্যাগটি তার পাশে রয়েছে, এই ব্যাগটি একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো কিছু নড়াচড়া করছে না। জাস্ট মনে হচ্ছে একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। দাদা দেখলো, কিন্তু তার মধ্যে তেমন কোনো অস্বাভাবিকতা কাজ করলো না। এভাবে কিছুক্ষণ দেখার পর ওই লোকটি, মানে যার মূল মানে এই ব্যাগটির মালিক আর কি, তিনি ওয়াশরুম থেকে ফিরে আসলেন। তিনি এসে শিহাব ভাইয়ের দাদাকে জিজ্ঞেস করলো, তুমি ব্যাগটি কি ভালো করে লক্ষ্য করেছিলে? দাদা উত্তরে বলল, হ্যাঁ লক্ষ্য করেছিলাম। তখন লোকটি বলল, তুমি কি কিছু দেখেছো বা তুমি কি কিছুই দেখোনি? দাদা বলল, হ্যাঁ আমি দেখেছি, মনে হলো এই ব্যাগটি একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। তখন লোকটি বলল, তুমি কি ভয় পাওনি? তখন দাদা বলল, না না, ভয়ের কি আছে।
লোকটি বলল, তুমি কি আমার সাথে চট্টগ্রাম যাবে? আমি তোমাকে নিয়ে যাব। আমার মনে হয় তোমাকেই আমার প্রয়োজন। যেহেতু দাদা বাড়ি থেকে রাগ করে চলে এসেছিল, তাই তিনি সহসাই বাড়িতে ফিরবেন এরকম নিয়ত তার ছিল না। আর যেহেতু এমন একটি অফার পেয়ে গেল দীর্ঘদিন বাড়ি থেকে বাইরে থাকার, তাই তিনি এই অফারটি লুফে নিলেন। তিনি সাথে সাথে ওই লোকটির সাথে চট্টগ্রামে যেতে রাজি হয়ে গেলেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে লোকটির সাথে তিনি গিয়েছিলেন সেই লোকটি জাদুবিদ্যা এবং বশীকরণ বিদ্যায় পারদর্শী ছিলেন। এই বশীকরণ বিদ্যা দিয়ে তিনি মানুষ এবং জিনকেও বশীভূত করে ফেলতে পারতেন। হয়তোবা তার এক কথাতেই দাদু এই কারণেই রাজি হয়ে গিয়েছিলেন। দাদু দীর্ঘ 6 বছর লোকটির সাথে থাকলো। লোকটির কাছ থেকে তিনি ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা শিখলেন। এই দীর্ঘ 6 বছর তিনি আসলে কি শিখেছিলেন বা কিভাবে ছিলেন তেমন কোনো বর্ণনা তিনি কাউকে দিতেন না। তবে তিনি এই ধরনের কাজ শিখেছিলেন সেটি তিনি বলেছেন। 6 বছর পর দাদু যখন তার গ্রামের বাড়িতে ফিরে আসেন, তখন তার পরিবারের সদস্যরা তাকে পেয়ে অনেক খুশি হয়। তার অনেক পুরাতন বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়। যেহেতু অনেকদিন পর এসেছে, এই জন্য দীর্ঘ সময় তিনি বন্ধু বান্ধবদের সাথেই আড্ডা দিয়ে কাটাতেন। একদিন ঘটে একটি ঘটনা। কোন এক বিকালে শিহাব ভাইয়ের দাদা এবং তার কিছু বন্ধু বান্ধব রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল। এই সময়ে একটি সুন্দরী মেয়ে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল। যেহেতু মেয়েটি সুন্দরী ছিল, তাই দাদার এক বন্ধু মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তখন শিহাব ভাইয়ের দাদা তার সেই বন্ধুকে ঠাট্টাচ্ছলে বললেন, কিরে, তোর কি এই মেয়েটিকে ভালো লেগেছে? তখন দাদার বন্ধু লজ্জা মুখে বলল, হ্যাঁ, ভালো লেগেছে। তখন দাদা বলল, আচ্ছা, মেয়েটি যদি ছুটে এসে তোর হাত ধরে কেমন হয়? তখন দাদার বন্ধু বলল, আরে ধুর, আমি তো মশকরা করেছি, এটাও কি সম্ভব নাকি? যা, বাদ দে। তখন দাদা বলে, না না, এটা যদি আমি সম্ভব করে দেখাইতে পারি তাহলে কি হবে? তখন তার বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে, দেখাতো, তবে আমার মনে হয় না এটা কখনো সম্ভব। তখন দাদা যে কাজটি করেন সেটি হচ্ছে, তার মাথায় একটি টুপি ছিল। এই টুপিটি তিনি খুলে সেটিকে উল্টো করে ফেলেন। যেহেতু এটা কাপড়ের টুপি ছিল, সহজেই উল্টো করে ফেলা গেছে, এবং ওই টুপির মধ্যে একটি ফু দিয়ে তার সেই বন্ধুর মাথায় পরিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার, অল্প সময়ের মধ্যেই মেয়েটি ছুটে এসে দাদা সেই বন্ধুর হাত ধরল। এমন ভাবে কথা বলতে থাকলো, মনে হলো ওই মেয়েটি দাদার সেই বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? ওই মেয়েটিকে আগে কখনো দাদার বন্ধু দেখেইনি, এবং ওই মেয়েটিও কখনো দাদার ওই বন্ধুকে দেখেনি। তাদের সাথে ইতোপূর্বে কোনো কথাবার্তাও হয়নি। তাহলে অপরিচিত একজন মানুষকে দৌড়ে এসে হাত ধরে এভাবে কথা বলা, এটি সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার ছিল। চারদিক থেকে সবাই সেই দৃশ্য দেখছিল। এই অদ্ভুত এই বিষয়টি। কিছু কিছু বন্ধু দাদার তারিফ করতে থাকলো যে, হ্যাঁ, তুই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিস, আসলে তুই কিছু জানিস। মেয়েটির মা, তিনি বুঝতে পারলেন যে এই যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে বশীকরণ বিদ্যা তার মেয়ের উপর প্রয়োগ করা হয়েছে, যার ফলে তার মেয়ে আসলে তার কোনো সেন্সই নেই, এবং সে সেই কাজটি করে যাচ্ছে যেটি এই বশীকরণ বিদ্যার মাধ্যমে তাকে করতে আদেশ করা হয়েছে। তখন মেয়েটির মা দাদুর হাত ধরে কান্নাকাটি করতে থাকেন।
বলেন, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ের উপর থেকে তোমার এই মন্ত্র তুলে নাও। আসলে দাদু কোনো খারাপ মানুষ ছিলেন না, তিনি ভালো মানুষ ছিলেন। তিনি আসলে নিছক ঠাট্টার ছলে বন্ধুদেরকে দেখানোর উদ্দেশ্যে এই কাজটি করেছিলেন। তখন দাদু ওই বন্ধুর মাথার থেকে টুপিটি খুলে নেন। খুলে নেওয়ার সাথে সাথে মেয়েটি স্বাভাবিক হয়ে যায় এবং মেয়েটি চিন্তা করে, কি ব্যাপার, আমি এখানে কেন? মেয়েটি তখন খুব লজ্জা পায়। তখন মেয়েটির মা বলল, কেউ কিছু না, হাঁটতে হাঁটতে দিকে চলে এসেছিলি, চল আমার সাথে। তখন তিনি তার মেয়েকে সাথে নিয়ে চলে যান। তার এই অলৌকিক ক্ষমতার কথা মোটামুটি আশেপাশে সকলের কাছে ছড়িয়ে পড়ে। তিনিও বিষয়টি খুব এনজয় করতেন। এভাবে কিছুদিন কাটানোর পর কোনো এক কারণে দাদুর বাড়িতে আগুন লাগে। দাদু যেহেতু জিনকে বশ করে বন্দি করে রাখতে পারতেন এবং বন্দি করে তিনি কাচের বোতলে আটকে রাখতেন, তাই তিনি কিছু জিনকে কাচের পাত্রে বন্দি করে তার বাড়িতে আটকে রেখেছিলেন। ঘরে আগুন লাগার কারণে আটকে রাখা সেই পাত্রগুলো, মানে জিনকে আটকে রাখা সেই পাত্রগুলো আগুনের তাপে ফেটে যায় এবং ফেটে যাওয়ার কারণে সেই জিনগুলো বেরিয়ে যায়। তারপর দাদু পরিবারের সবাইকে ডেকে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, কারণ ওরা আমাকে মেরে ফেলবে। সকলে বলল, ওরা কারা? তখন বলল, ওরা তারা যাদেরকে আমি বন্দি করে রেখেছিলাম। মোটামুটি 5-7 দিন স্বাভাবিকভাবে গিয়েছে। হঠাৎ এক ভোরবেলা দাদাকে আর কোথাও পাওয়া যায় না, বাসায় নেই। তখন ওই সকালবেলা যারা নদীর ধারে মাছ ধরতে যাচ্ছিল, তখন তারা দেখেছিল বালির মধ্যে মাথা নিচে এবং পা উপরের দিকে মোটামুটি কোমর পর্যন্ত পুঁতে রাখা একটি মানুষের মৃতদেহ। মাটি খুঁড়ে মৃতদেহ বের করে এনে দেখা গেল এটি শিহাব ভাইয়ের সেই দুঃসম্পর্কের নাদার মৃতদেহ। প্রিয় লিসেনার্স, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ঘটনাটি কতটুকু ভয়ের তা আমি জানি না, তবে ঘটনাটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যারা বশীকরণ বিদ্যার প্র্যাকটিস করবে বা ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করবে, তাদের পরিণতি যে কি হবে এটা হয়তোবা তারা নিজেরাও জানে, কিন্তু তারপরেও তারা সেই কাজটি করে যাচ্ছে। আমরা যেন কখনো এই ব্ল্যাক ম্যাজিকের প্রতি আগ্রহ সৃষ্টি না করি, কারণ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ধন্যবাদ শিহাব ভাইকে চমৎকার একটি ঘটনা, একটি শিক্ষামূলক ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের একজন প্রবাসী ভাই, যিনি সুদূর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এই ঘটনাটি লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব। আমি আমার নিজের মতো করে এবারের ঘটনাটি পড়ার চেষ্টা করব না। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদিও ঘটনাটি ছোট, এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল, একটি সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ফিল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আফনান ভাই কেমন আছেন? আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, যশোর সদর উপজেলার কোনো এক গ্রাম থেকে। আমি এখন মালয়েশিয়াতে থাকি। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নাম উল্লেখ করলাম না।
ঘটনাটি লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটেছে আমার বাবার সাথে। এখন আমার বাবা বেঁচে নেই। দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। চলে যাচ্ছি ঘটনায়। আমার বাবা খুবই সাহসী একজন মানুষ ছিলেন। রাতের বেলা মাছ ধরা এবং ভোর রাতে আম কুড়োনোর খুবই নেশা ছিল তার। ঘটনাটি ঘটে 1960 থেকে 1965 সালের মাঝামাঝি কোনো এক সময়। আমাদের বাড়ির থেকে বেশ দূরেই একটি বাগান ছিল, নাম তার ফকির বাগান। এই ফকির বাগান কি কারণে নামকরণ হয়েছে এটা আমি ঠিক জানি না। এক রাতে বাবা আম কুড়োতে আসবে, এই জন্য তিনি আগে থেকেই সেই বাগানে দিনের বেলা গিয়েছিলেন। তিনি গিয়ে দেখলেন যে বাগানে যে আম গাছগুলো রয়েছে সেই আম গাছে আম পেকে গিয়েছে। তো উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আজ রাতেই তিনি আম কুড়োবেন। তো যে ভাবা সেই কাজ। প্রতি রাতের মতো তিনি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে রাতে ওনার ঘুম ভাঙে, আর ওনার ঘুম স্বাভাবিকভাবেই ভেঙে যায় ফজরের আজানের কিছু আগে বা ফজরের আজানের পরপরই। তখন আমার বাবা মনে করলেন এখন ফজরের আজান দিয়ে দিয়েছে হয়তো। তখন তিনি তাড়াতাড়ি করে উঠে পড়লেন এবং হাতে একটি লাঠি, আম রাখার জন্য একটি ঝুড়ি এবং পায়ে কাঠের জুতা, যেটাকে আমরা খড়ম বলি, সেটি পায়ে দিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বের হবার পর একটি রাস্তা, তারপর মিনিট 15 হেঁটে যাওয়ার পর একটি বাগান, আর সেটি হচ্ছে ফকিরের বাগান। এই বাগানের ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা রয়েছে। দিনের বেলা মানুষ এই দিক দিয়ে হাঁটাহাঁটি করে, যার কারণে মানুষের পায়ের ঘর্ষণে ঘাস উঠে গিয়ে একটি মেঠো পথের সৃষ্টি হয়েছে, আর সেই পথ দিয়েই যাচ্ছিলেন বাবা। যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখছিলেন আকাশে যথেষ্ট জ্যোৎস্নার আলো রয়েছে। যেহেতু যেই মেঠো পথ দিয়ে যাচ্ছিলেন এই পথের উপর দিকে গাছের ছায়া ছিল না, যার কারণে সরাসরি রাতের বেলা জ্যোৎস্নার আলো এই রাস্তায় পড়ত। রাস্তার দুধারে এই ফকির বাগানের বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, তার মধ্যে আম গাছই বেশি রয়েছে। তিনি যখন জ্যোৎস্নার আলোতে পথ চলছিলেন তখন হঠাৎ মনে হলো বাগানের ভিতর থেকে ভারী গলায় কে যেন বলে উঠল, এই কোথায় যাচ্ছিস? আম পড়েনি তো, আর সামনে যাস নে। তখন আমার বাবা এই কথার কোনো কর্ণপাত বা কোনো গুরুত্বই দিলেন না, কেননা অনেক সময় অন্যেরা আম কুড়োনোর সুবিধার্থে এই ধরনের দুষ্টুমি করে থাকে। প্রতিমধ্যে যদি কাউকে ভয় দেখানো যায় তাহলে তিনি যদি ভয় পেয়ে চলে যান তাহলে তাদের সুবিধা হবে। এই ভেবে তিনি এই কথার প্রতি কোনো কর্ণপাত করেননি, গুরুত্বও দেননি। তিনি যথারীতি হেঁটে যাচ্ছিলেন। কয়েক কদম হাঁটার পর আবার সে কণ্ঠটি ভেসে আসলো। এবার কণ্ঠটি আগের থেকে একটু বেশি কর্কশ মনে হচ্ছিল। বলে উঠল, বললাম তো সামনে যাস নেই, আম পড়ে নাই তো। এ কথা শোনার পর বাবা ভাবলেন আবারও কেউ দুষ্টুমি করছে, তাই তিনি শুনেও না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবার মনে হচ্ছিল সেই কর্কশ কণ্ঠটি তার একদম কানের কাছে এসে বলছে,
আর যদি এক কদম সামনে বেরোবি তো এখান থেকে জান নিয়ে ফিরে যেতে পারবি না। এই কথা শোনার পর বাবা বুঝতে পারলেন কেউ দুষ্টুমি করে যদি এই কথাটি বলতো তাহলে আমার কানের একদম কাছে এসে এই কথাটি বলতে পারতো না, দূরে থেকে বলতো। আর শুরুর দিকের যেই শব্দগুলো ভেসে আসছিল এটি মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে, আর এবারের কথাটি এতটা কাছে ভেসে এসেছিল মনে হচ্ছিল যে যেই মানুষ বা অশরীরী এই কথাটি বলেছে তার মুখের বাতাস আমার বাবার কানে এসে লাগছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তখন বাবা মারাত্মক ভয় পেয়ে গেলেন এবং তিনি আর সামনের দিকে গেলেন না। এবার তিনি ঘুরে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। তখন বাবা অনুভব করলেন যে তার শরীর আগের থেকে অনেক ভারী মনে হচ্ছে এবং তিনি হাঁটতে পারছেন না। তখন বাবা মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছুদূর আসার পর বাবা জোরে জোরে দৌড়াতে চেষ্টা করলেন, কিন্তু তিনি দৌড়াতে পারছেন না। তখন বাবা আবার অনুভব করলেন তার শরীর আগের থেকে আরো অনেক বেশি ভারী মনে হচ্ছে কয়েক মন বোঝা তার ঘাড়ে চেপে আছে। এবার বাবা জোরে জোরে আবারও দুরুদ পড়তে লাগলেন। যখন বাবা বাড়ির কাছাকাছি রাস্তায় চলে আসলেন তখন তার শরীরের ওজন তিনি কম অনুভব করেন। তখন তিনি জোরে জোরে দৌড়াতে থাকেন। তিনি যখন একদম বাড়ির কাছে চলে আসেন তখন পেছন থেকে সেই কর্কশ কণ্ঠ অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, আজ তুই বেঁচে গেলি, কিন্তু এত রাতে যদি আবার এই বাগানে আসিস তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবি না। বাবা বাড়িতে ঢুকে গেলেন, কিন্তু বাড়িতে ঢোকার পর কোনো চিৎকার চেঁচামেচি করেননি। তিনি তেনা মেজাজ এবং সাহস ধরে রেখেছিলেন, তিনি সাহস হারাননি। তিনি চুপি চুপি বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন, কাউকে কিচ্ছু বললেন না। বাবার শারীরিক তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, তবে এই ঘটনা পরবর্তীতে তিনি সবার সাথে শেয়ার করেছিলেন। আর তিনি আর কখনোই রাতে বা ভোর রাতে আম কুড়োতে যাননি। এটি ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া 100% সত্য একটি ঘটনা। এমন আরো অনেক ঘটনা আমার কাছে আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অনেক অনেক খুশি হব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনি প্রবাস জীবনে অনেক কষ্ট করে দেশের জন্য, নিজের পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে সময় বের করে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি আপনার সামনের ঘটনাগুলো আরো অনেক অনেক সুন্দর হবে, সেই প্রত্যাশায় থাকবেন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। চলুন আজকের এই এপিসোডটাকে করে তুলি অসাধারণ, অনেক বেশি ভয়ের, যাতে রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুম না আসে এবং প্রেত কথার পরপর আরও অনেকগুলো এপিসোড আপনারা শুনতে থাকেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুরু হচ্ছে প্রেত কথার 599 নম্বর এপিসোড। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন টুকটুকি নন্দী। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আমার গ্রামের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলগ্রামে। আমাদের যৌথ পরিবার, বাবা, মা, কাকা, জেঠু, জেঠিমা, ঠাকুমা, সবাই একসাথেই থাকি। আমি আমার মা বাবার একমাত্র কন্যা সন্তান, আর আমার 2 দাদা, জেঠুর ছেলে এবং কাকার তখনও বিয়ে হয়নি। আমার কাকা পাশের গ্রামে টিউশন পড়াতে যেতেন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা ব্যাচ, বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত আরেকটা ব্যাচ, আর রাত 8টার দিকে সেই গ্রামেরই একজনের বাড়িতে আরেকটা ব্যাচ। কাকা সাইকেলে যাতায়াত করতেন। এরকমই একদিন কাকা তার রোজকার রুটিনের মতো পড়তে গেলেন। দিনে ঠিকই ছিল, কিন্তু সন্ধ্যার দিকে আকাশ ভারী মেঘে ঢেকে গেল। দেখেই মনে হচ্ছিল আজ খুব বৃষ্টি নামবে। বাড়ির সবাই কাকাকে বারণ করল। আজ রাতে
আর পড়াতে যেতে হবে না। কিন্তু কাকা শুনলেন না, বললেন, এই তো এইটুকু রাস্তা, সাইকেলে বেশি সময় লাগে না, পৌঁছা গেলে তো আর কোনো ব্যাপার নেই, শুধু শুধু কেন কামাই করব? বৈশাখ মাসে তো এরকম হতেই থাকবে, কদিন এরকম ভাবে ফাঁকি দেব? চিন্তা করতে না বলে উনি বেরিয়ে যান সাইকেল নিয়ে এবং বলেন পৌঁছে গিয়ে ফোন করে জানিয়ে দেবেন। তখনও বৃষ্টি নামেনি। কাকা পৌঁছে ফোন করে দেন, বাড়িতে জানিয়েও দিলেন। কিন্তু আমার ঠাকুমা একটু চুপচাপ হয়ে গেলেন। জানি না কেন তাকে দেখে খুব অস্থির মনে হচ্ছিল। ঠিক 9:30টার দিকে খুব জোরে বৃষ্টি নামল। টানা 10 মিনিট প্রবল বৃষ্টি হলো, তারপর টিপটাপ করে পড়তে থাকলো। তারই মাঝে ঠান্ডা শীতল হাওয়া বয়ে চলেছে। ঘড়িতে তখন রাত 10টা। মা আমাকে আর দাদাদের খেতে দিলেন। আমরা খেয়ে নিলাম। বাড়ির সবাই কাকার ফেরার অপেক্ষায়, কারণ কাকা এলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। রাত 11টা বেজে গেল, কাকা বাড়ি ফিরলেন না। বাবা আর জেঠু দুশ্চিন্তা করতে শুরু করলেন। কাকাকে অনেকবার ফোন করা হলো, ফোন সুইচ অফ আসছে। তারপর তারা দুজনে একটা টর্চ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন কাকাকে খুঁজতে। অনেকটা এগিয়ে গেলেন, কিন্তু কাকার দেখা নেই। তখন বাবা আর জেঠু তাদের 4-5 জন বন্ধুকে ফোন করে ডাকলেন। সিদ্ধান্ত নিলেন কাকা যে বাড়িতে পড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে খোঁজ করবেন। তখন রাত 12:15। বাবারা সবাই মিলে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই বাড়িতে পৌঁছে জানা গেল কাকা নাকি রাত 10:30 নাগাদই বেরিয়ে গেছেন। খুব মেঘ করে আসছিল বলে তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে গেছেন, কিন্তু এখনো বাড়ি ফেরেননি। বাবা জানালেন এত রাত হয়ে গেছে, ভাই বাড়ি ফেরেনি, তাই তাঁরা খুঁজতে বেরিয়েছেন। বেরিয়ে আসার সময় সেই বাড়ির বছর 50-এর একজন লোক বললেন, গ্রাম থেকে বেরোনোর একটা শর্টকাট রাস্তা আছে, তাড়াহুড়োয় যদি ওই রাস্তায় গিয়ে থাকে সেদিকটা একবার দেখতে। বাবা একটু ভয় পেলেন, কারণ ওই রাস্তায় কেউ একা যেতে সাহস পায় না। রাস্তার দুপাশে জঙ্গলের মতো গাছপালা, শোনা যায় ওদিকটা চোর ডাকাতের আস্তানাও আছে। সন্ধ্যার পর কেউ ওইদিকে পা বাড়ায় না। বাবা আর জেঠুর বন্ধু মিলে প্রায় 12 জন ছিলেন। একজন বললেন, চলো তবে ওদিকটা গিয়ে দেখি একবার। বাবারা সবাই মিলে সেই রাস্তা ধরে এগোতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝে সাদা কাপড়ে ঢাকা দিয়ে কাউকে পড়ে থাকতে দেখলেন সবাই। বাবা আর জেঠু আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন। বাবা টর্চটা জ্বালিয়ে দেখতে যাবেন, ঠিক তখনই সেই সাদা কাপড় মোড়া লোকটা উঠে বসল, চাদরটা টেনে সরিয়ে ফেলল। সবাই চমকে উঠল। কাকা! বাবা চিৎকার করে বললেন, তুই এখানে কি করছিস ভাই? তোর মুখটা এরকম ফ্যাকাশে কেন? কাকা চুপ করে রইলেন, কিছুক্ষণ কোনো কথা বললেন না। তারপর ভয়ঙ্কর একটা আওয়াজে বললেন, চলে যা এখান থেকে, তা না হলে তোদেরও এমন হাল হবে। এই কথা শুনে বাবারা সবাই খুব ভয় পেয়ে গেলেন। জেঠু তবু কাকার কাছে গিয়ে বললেন, এসব নাটক বন্ধ করে বাড়ি চল। যদিও সবাই বুঝে গেছেন এটা কোনো নাটক নয়, অতিরিক্ত খারাপ কিছুর আভাস, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে জেঠু কাকার হাতটা ধরে তুলতে গেলেন। কাকা এক ঝটকায় জেঠুর হাত সরিয়ে দিলেন। তারপর খুব জোরালো কণ্ঠে কাঁদতে শুরু করলেন। কেউ কিছু ভেবে পাচ্ছেন না এই পরিস্থিতিতে কি করা উচিত। জেঠু নিজেকে সামলে নিয়ে কাকাকে সজোরে একটা চড় মারলেন। কাকা সেখানে জ্ঞান হারালেন। কোন রকমে কাকাকে বাড়িতে আনা হলো। বাবার জেঠুর বন্ধুরা যে যার বাড়ি ফিরে গেলেন। কাকার তখনও জ্ঞান ফিরছে না দেখে ঠাকুমা একটু গঙ্গা জল এনে কাকার মুখে চোখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে কাকার জ্ঞান ফিরল, কিন্তু কাউকে কিছু বললেন না। চুপচাপ উঠে নিজের রুমে চলে গেলেন। মা কাকার ঘরে খাবার দিতে গেলেন। কাকা শুধু বললেন যে শরীরটা ভালো লাগছে না, আর কিছু খাবেন না। কেউ আর জোরও করলেন না। সবাই টুকটাক কিছু মুখে দিলেন। রাত তখন 2টো, কারোর মনের অবস্থাই ঠিক নেই। সবাই নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সবার মনে একটাই দুশ্চিন্তা। আসলে কাকা সবার কাছে খুব আদরের ছিলেন। কাকার যখন 4 বছর বয়স তখন দাদু মারা যান। বাবা আর জেঠু তখন একটু বড়, তো তারা তাদের ছোট ভাইকে সন্তান স্নেহে বড় করেছেন। তাই কাকার হঠাৎ এমন অবস্থা কেউ মেনে নিতে পারছেন না। সবার চোখ একটু বুজে এসেছে। আর ঠিক তখনই আবার সেই কান্নার আওয়াজ। ঠাকুমার ঘরটা কাকার রুমের ঠিক পাশে। ঠাকুমা বুঝতে পারলেন
আওয়াজটা কাকার ঘর থেকেই আসছে। ঠাকুমা উঠে পড়লেন, জেঠুকে ডাকলেন। জেঠু সব দিকে আলো জ্বেলে বাবাকে ডাকলেন। বাড়ির সবাই উঠে পড়লেন। কাকার ঘরের দরজায় টোকা দিতে যাবেন তার আগেই দরজাটা খুলে গেল। দরজাটা হয়তো ভেজানো ছিল। বাবা ডাকলেন, ভাই, এই ভাই, তুই এমন কেন করছিস? কাকা তখন পুরুষ এবং মহিলা কণ্ঠের মিশ্রণে বললেন, কে তোর ভাই? আমি তো নূরজেলা। সবাই অবাক হয়ে গেলেন কাকার মুখে এই নাম শুনে, কিন্তু সবাই আঁচ করতে পারলেন এটা কোনো ভৌতিক ব্যাপার না হলে এমনটা হওয়া সম্ভব না। কাকা আবার ঘুমিয়ে পড়লেন। সেই রাতটা সবাই কাকার রুমে বসেই কাটালেন। সকাল হতেই জেঠু তান্ত্রিকের খোঁজে গেলেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন তান্ত্রিক তাঁর সাধনার জন্য তারাপীঠে গেছেন। তার ছেলে জানালো বাবা কোথায় বসে সাধনা করছেন সেটা কেউ জানে না, তবে পরশু সকালে ফিরবেন বলে বলে গেছেন। 2 দিন অপেক্ষা করতে হবে, তাছাড়া আর কোনো পথ খোলা নেই। জেঠু অসহায় হয়ে ফিরে এলেন। কারো মন মেজাজ ভালো নেই। কোনো রকমে দিনটুকু পার হয়ে গেল। কাকা চুপচাপ বসে আছেন, কারোর সঙ্গে তেমন কোনো কথা বলছেন না। রাত 10টায় সবাই কিছু মুখে দিয়ে যে যার ঘরে শুতে গেলেন, কিন্তু ঠাকুমা কাকার পাশে গিয়ে শুলেন, কারণ কাকাকে একা রাখা যাবে না, যদি কিছু অঘটন ঘটে ফেলে। রাত বাড়তে লাগলো। ঠিক 12টা নাগাদ ঠাকুমার ঘুম ভেঙে গেল। পাশে দেখলেন কাকা নেই। এদিক ওদিক তাকালেন, কাকাকে কোথাও দেখতে পেলেন না। ঠিক যখন বাইরে বেরিয়ে দেখতে যাবেন, তখনই ঠাকুমার মাথায় কি যেন একটা জলের মতো পড়ল। ঠাকুমা উপরে তাকালেন, যা দেখলেন তাতে ভয় আঁতকে উঠলেন। কাকা সিলিংয়ে টিকটিকির মতো খামচে ধরে উল্টে ঝুলে আছেন। ঠাকুমা ভয় চিৎকার করে উঠলেন। বাড়ির সবাই জেগে গেলেন, যে যার ঘর থেকে ছুটে এলেন। সবাই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক তখনই কাকা হঠাৎ করে একটা লাফ দিয়ে জেঠুর কাঁধে চেপে বসলেন। জেঠু অনুভব করলেন তার ঘাড়ের উপর যেন 100 কেজির ভার কেউ চাপিয়ে দিয়েছে। ঘাড় ঝুঁকে পড়ল ব্যথায়। কেউ কাকাকে নামাতে পারছেন না। তখন মা ছুটে গিয়ে ঠাকুরের পায়ের রোজকার দেওয়া ফুল আর সিঁদুর নিয়ে এসে কাকার মাথায় চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে কাকা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলেন। বাবার জেঠু কাকাকে ধরে বিছানায় শোয়ালেন। তার কিছুক্ষণ পর থেকেই কাকার প্রচন্ড জ্বর এলো আর শ্বাস নিতে সমস্যা শুরু হলো। ডাক্তার ডাকা হলো, বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা হলো, ইঞ্জেকশন, ওষুধ, কিন্তু কোনো উন্নতি হলো না। এইভাবে 2 দিন কেটে গেল। কাকার অবস্থা আগের চেয়ে আরো খারাপ হলো। বাড়ির সবাই এক প্রকার মন থেকে ভেঙে পড়েছেন। ঠিক তখনই 70 বছর বয়সী একজন বৃদ্ধ লোক আমাদের বাড়িতে প্রবেশ করলেন। সাধু বাবার মতো চেহারা। জেঠু আর বাবা তাকে দেখে হাত জোর করে ঘর থেকে বেরিয়ে এলেন। ইনি সেই তান্ত্রিক বাবা, যার খোঁজে জেঠু সেদিন গিয়েছিলেন। ঠাকুমা একটা চেয়ার এনে উঠোনে রাখলেন, বসতে বললেন, কিন্তু তিনি বললেন তিনি এখানে বসে সময় নষ্ট করতে আসেননি। যার জন্য রেখেছেন সে কোথায়? বাবা তাকে কাকার ঘরে নিয়ে গেলেন। তিনি ঘরে ঢুকতেই কাকা কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। তান্ত্রিক বাবা তার পুটলি থেকে সাদা ছাইয়ের মতো কিছু একটা বের করে কাকার গায়ের উপর ছুঁড়ে দিলেন। তখনই কাকা সেই পুরুষ এবং মহিলার মেশানো কণ্ঠে বলে উঠলেন, তুই কেন এসেছিস সেখানে? চলে যা, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। তান্ত্রিক বাবা তার পুরুলি থেকে আরেকটা শিশি বের করলেন। জলের মতো কিছু একটা কাকার গায়ে ছিটিয়ে দিলেন। কাকা আবার জ্ঞান হারালেন। বাবা তান্ত্রিক বাবাকে জিজ্ঞাসা করলেন যে ভাইকে কি সুস্থ করা যাবে না? তিনি বললেন যে সুস্থ তো করবেন, তার আগে প্রথম থেকে সব কিছু খুলে বলতে হবে। বাবা সব জানালেন। কাকা যে নামটা করেছিলেন নূরজেলা সেটাও জানালেন। তান্ত্রিক বাবা বললেন, তার মানে তোর ভাইয়ের উপর জিন ভর করেছে। তোরা কি এই নামের কোনো মেয়েকে চিনিস? কখনো শুনেছিস? তো বাবা জেঠু কেউই এই নামের কোনো মেয়েকে চেনে না। তোরা বলল যে না, আমি চিনি না। কিন্তু ঠাকুমা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল যে তিনি এই নামটা একবার যতীনের মুখ থেকে শুনেছিলেন। যতীন মানে আমার কাকা, কাকার নাম যতীন নন্দী। তারপর ঠাকুমা বললেন,
এই নূরজেলা নামের একটি মেয়েকে কাকা এক সময় টিউশন পড়াতে যেতেন তাদের বাড়িতে। মেয়েটি ক্লাস 11-এ পড়তো, কাকার বয়স তখন 21। কাকার এখন 24 চলছে, মানে আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। কাকা বরাবরই খুব সুন্দর দেখতে ছিলেন, নিজেকে সবসময় পরিপাটি করে রাখতেন। এমন একজনকে একটা মেয়ে প্রতিদিন খুব কাছ থেকে দেখেছে, তার মনে ভালো লাগা জন্মানোটা হয়তো অস্বাভাবিক ছিল না, যদিও সে জানতো এটা কখনোই সম্ভব না। কিন্তু ভালোবাসার কাছে সব যুক্তি তর্ক হয়তো বাধা হতে পারে না। একদিন নূরজেলা কাকাকে প্রপোজ করে বসে। কাকা এসবের জন্য একদম প্রস্তুত ছিলেন না, স্বাভাবিকভাবেই নূরজেলাকে প্রত্যাখ্যান করলেন, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু নূরজেলা মনে মনে তখন অনেকটা এগিয়ে গেছে, কাকার কোনো কথায় সে গুরুত্ব দেয়নি। আস্তে আস্তে তার পাগলামি বাড়তে থাকে। কাকাও হাল ছেড়ে দিলেন, ওকে পড়াতে যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু নূরজেলা ভেবেছিল সে একজন মুসলিম ঘরের মেয়ে, হয়তো এই জাতি ভেদাভেদের কারণেই তার ভালোবাসা পূর্ণতা পেল না। তারপর সে নাকি বিষ খেয়ে নিজের জীবন দিয়ে দেয়। যদিও তার এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কারণ তার পরিবারের কেউ জানতো না। তারপর থেকে 1 বছর কাকা আর কোনো টিউশন পড়াননি, কিন্তু ঠাকুমার নির্দেশে আস্তে আস্তে তিনি আবার পড়ানো শুরু করলেন। তবে এবার শুধু ক্লাস 1 থেকে 6 পর্যন্ত ছোট ছেলে মেয়েদের। তারপর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই কাকার জীবনে সেই পুরনো স্মৃতি প্রতিশোধ নিতে ফিরে এলো। সব শোনার পর তান্ত্রিক বাবা কাকাকে গঙ্গা জল দিয়ে বাড়িতে স্নান করাতে বললেন। তারপর একটা ধুতি পাঞ্জাবি পরিয়ে কাকাকে পুজোয় বসানো হলো, যজ্ঞের আগুন জ্বালানো হলো। তান্ত্রিক বাবা একের পর এক মন্ত্র পাঠ করতে শুরু করলেন। হঠাৎ করে আবার সেই জিন কাকার উপর ভর করল। তান্ত্রিক জিজ্ঞাসা করলেন, তুই ফিরে এসেছিস কেন? উত্তর এলো, আমার ভালোবাসাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তান্ত্রিক বললেন, সেটা তো আর সম্ভব নয়। সে বলল, কেন? আমাদের জাতি আলাদা বলে কি এক হতে পারবো না? তখন তান্ত্রিক বাবা বোঝাতে শুরু করলেন, তুই ভুল করেছিস। তোর মাস্টার মশাই তোর পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, অল্প বয়সে তুই যাতে কোনো ভুল না করিস, তাই তোকে বারণ করেছিল। জাতি নয়, তোর ভালো চেয়েই সে এটা করেছিল। কিন্তু নূরজেলার জিন কোনো কথা শুনল না। তান্ত্রিক বাবা রেগে গিয়ে বললেন, তুই চলে যা। সে বলল, ওকে না নিয়ে আমি যাব না। তান্ত্রিক বাবা বললেন, সেটা আর সম্ভব না, তুই এখন পৃথিবীতে নেই, তোর আর কোনো অস্তিত্ব নেই। তখন সে বলল, আমি জানি সেটা, তাই তো আমরা দুজন এমন জায়গায় যাব যেখানে ভালোবাসার কোনো জাতি হয় না, কেউ নেই বাধা দেওয়ার জন্য, দুজনে সেখানে খুব সুখে থাকব। তান্ত্রিক বাবার কোনো কথাই যেন আর কাজ হচ্ছে না। যখন তিনি মন্ত্র পড়া জল আবার কাকার গায়ে ছিটিয়ে দিলেন, সেই জিন ছটফট করতে লাগল। তান্ত্রিক বাবা বললেন, তুই কিভাবে ওর মধ্যে প্রবেশ করলি বল। তখন সেই জিন বলল, সেদিন ঝড় বৃষ্টির রাতে স্যার যখন ওই নির্জন রাস্তা ধরে বাড়ি ফিরছিল, আমি পিছন থেকে ডাকলাম। স্যার দাঁড়িয়ে পড়ল। আমি একটা মেয়ের রূপে গিয়ে বললাম, একা বাড়ি ফিরতে খুব ভয় করছে, একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিন। স্যার রাজি হয়ে গেল। আমি স্যারকে অনুসরণ করতে লাগলাম। রাস্তার ধারে একটা বড় বট গাছের ডাল ভেঙে পড়েছিল ঝড়ে। স্যার সেটা পার করতে গেলেই আমি স্যারের মধ্যে প্রবেশ করি। তান্ত্রিক বাবা সব শুনে মন্ত্রের দ্বারা তাকে বেঁধে ফেললেন। তারপর আগুনের উপর এক মুঠো লঙ্কা ফেলে দিলেন। তারপর প্রচন্ড ঝাঁঝালো গন্ধ বেরিয়ে এলো। জিন সহ্য করতে পারছিল না। তারপর সে বলল ছেড়ে দেবে। তান্ত্রিক বাবা বললেন, তোকে বিশ্বাস করা যায় না, তুই যে চলে যাচ্ছিস তার একটা প্রমাণ দিয়ে যা। তো তখন বাড়ির পাশের যে আম গাছটা আছে সেটার একটা ডাল ভেঙে দিয়ে জিনটা চলে যায়। এরপর কাকা স্বাভাবিক হলেন এবং আস্তে আস্তে দিন 10 মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তো এই ছিল ঘটনা, তারপর আর কিছু হয়নি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ভালো লাগলো, আশা করি আজকে প্রথম ঘটনাটা। এবার চলে যাচ্ছে আমাদের পরপর বেশ কয়েকটি ঘটনায়। শুনতে থাকুন প্রেত কথা। আমাদের আপনার জীবনের ঘটনা বা আপনার শোনা কোনো সেরা ঘটনা, আপনার ইরি এক্সপিরিয়েন্স পাঠিয়ে দিন pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা, বাংলায় লিখে পাঠান ঘটনা। আমরা সেই ঘটনা পড়ে শোনাবো সকলকে। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। লাইক করবেন, কমেন্ট করবেন। নিতাই রুম 3 শুনবেন 600 নম্বর এপিসোডে।
শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন শুভময় দাস, যেভাবে লিখে পাঠাচ্ছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি অনেক বছর আগের, প্রথম করোনা মহামারী শুরু হওয়ার কিছু মাস আগের, কিন্তু আমি এই ঘটনাটা জানতে পেরেছি খুবই সম্প্রতি। কেন এত দেরি হলো সেটা বলি। কিছু পারিবারিক সমস্যার কারণে আমাদের জেঠুদের সাথে বেশ কয়েক বছর কোনো যোগাযোগ ছিল না। সম্পর্ক একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করা হয়। তারপর 2025 সালের 15ই ডিসেম্বর আমার বিয়ে হয়। সেই বিয়ের সূত্র ধরেই আবার ধীরে ধীরে সম্পর্কগুলো জোড়া লাগতে শুরু করে। বহু বছরের দূরত্ব মুছে গিয়ে আবার পরিবারের সবাই একসাথে হওয়া, গল্প, হাসি ঠাট্টা, পুরনো দিনের কথা সবকিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেরকমই এক সন্ধ্যায় আমি আর আমার স্ত্রী জেঠুদের ঘরে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ করে প্রসঙ্গ ঘুরে গেল ভূতের গল্পের দিকে। আর ঠিক তখনই আমার জেঠুর ছেলে মানে আমার ভাই হঠাৎ করে বলে উঠল যে তাদের বাড়িতেও নাকি একবার জিন চালান করা হয়েছে, আর সেটা হয়েছিল তার মায়ের উপর। আমি শুনে অবাক, কৌতূহল বাড়তে থাকলো। বললাম, তাহলে বল শুনি। কিন্তু সে কিছুতেই রাজি হলো না। বলল, এই ঘটনাটা সে বলতে পারবে না, যেহেতু মায়ের সাথে ঘটেছিল। মা শুনলে আবার পুরনো কথা মনে করে কষ্ট পাবে, আর সত্যি বলতে তার নিজেরও খুব ভয় লাগে এই ঘটনাটা ভাবলে। তারপর একটু থেমে বলল, দিদি আসছে তো, ওর জন্মদিন আছে না, দিদির কাছ থেকে শুনবি, কারণ এই ঘটনার সঙ্গে দিদিরও একটা সংযোগ আছে। তো আমি আর সেদিন জোর করলাম না, শুধু মনে মনে ঠিক করলাম যে যেভাবেই হোক এই ঘটনাটা আমাকে জানতেই হবে। পরিবারের মধ্যে এমন একটা ভৌতিক ঘটনা এ না জানলে চলে। পরের সপ্তাহেই জন্মদিন এলো। দিদি আগেই বাড়িতে এসে আমাকে ফোন করলো যে কখন আসছি, রাত 12টায় কেক কাটা হবে। আমিও ঠিক সেই সময় পৌঁছে গেলাম। আচ্ছা, জন্মদিনটা এখানে ভাইয়ের জন্মদিন ছিল, অ্যাকচুয়ালি দিদির নয়। তো ভাইয়ের জন্মদিনে দিদি এসেছিল, এটা আমার পড়তে ভুল হয়েছে। বাড়িতে পৌঁছে দিদির সাথে দেখা হতেই আমার মাথায় একটাই প্রশ্ন এলো, সেই ঘটনাটা। আমি সরাসরি বললাম যে কেক তো 12টায় কাটবে, তার আগে এই যে এতটা সময়, এই সময়টা বরং ঘটনা বলুক যেটা জেঠির সাথে ঘটেছিল। দিদি রাজি হলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে শোনাবে। রাতে সব শেষ করে আমরা একটা কোনায় বসে পড়লাম। চারপাশে নিস্তব্ধতা, আর সেই পরিবেশই দিদি ঘটনা বলা শুরু করল। তখন দিদি অনেক ছোট, পড়াশোনার পাশাপাশি একটা বাড়িতে টিউশন পড়াতে যেত। সেই বাড়িতে থাকতো একটি ছোট্ট বাচ্চা আর তার বাবা মা। দিদি সেই বাচ্চাটাকেই পড়াতো। দিদি কারো নাম উল্লেখ করতে চায়নি, তাই আমি নাম বলছি না। দিদির কথায় ওই বাচ্চাটার বাবা নাকি তান্ত্রিক ছিল। আমিও মানুষটাকে কয়েকবার রাস্তায় দেখেছি, যদিও দেখে কখনো তান্ত্রিক মনে হতো না। একেবারে সাধারণ মানুষের মতো পোশাক পরত, শুধু গলাতে তাবিজ মাদুলি থাকতো আর হাতে রুদ্রাক্ষ থাকতো। প্রথম দিকে দিদি এসব বিষয়কে গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে লোকটার দিদির প্রতি একটা অস্বাভাবিক আগ্রহ বাড়তে শুরু করে। একদিন সরাসরি দিদির বাড়িতে আসার জন্য জোর করতে থাকে। অনেকদিন এড়িয়ে যাওয়ার পর দিদি একদিন বাধ্য হয়ে রাজি হলো ওই লোকটাকে বাড়িতে আনতে। তো লোকটা বাড়িতে এলো এবং লোকটা বাড়িতে এসে গল্প করতে করতেই হঠাৎ করে উনি আচরণ বদলে ফেললেন। খাটের উপর বসেছিলেন উনি, তো হঠাৎ করেই খাটের উপর হাঁটু গেড়ে উনি বসে পড়েন এবং পা দোলাতে দোলাতে নিচু গলায় বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু একটা পড়তে শুরু করলেন। তো দিদি এই বিষয়টা দেখে একটু অপ্রস্তুতে পড়ে যান। বিষয়টা লক্ষ্য করলেও তিনি এর অর্থ বুঝতে পারেননি। কিন্তু আসল অদ্ভুত ঘটনা শুরু হলো তার কিছু দিন পর থেকে। দিদি একদিন ওই বাড়িতে পড়াতে গেছে, তখন হঠাৎ করেই লোকটা বলে উঠল, তোমার মা কেমন আছে? আমি কিন্তু ভালো লক্ষণ দেখছি না। তোমার মা বেশি দিন বাঁচবেন না, মারা গেলে উনি ডাইনি হয়ে যাবেন। তোমাদের বাড়িতে জিন চালান করা হয়েছে। দিদি তো হতভম্ব। লোকটা আরো বলল, কোনো সমস্যা হলে আমায় ফোন করবে, এই বলে নিজের নম্বরটাও দিয়ে দিল। তখনও দিদি কিন্তু বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেননি। কিন্তু কয়েক দিনের মধ্যেই জেঠির আচরণ সম্পূর্ণ বদলে গেল। জেঠি হঠাৎ করেই চুপচাপ হয়ে গেলেন, কারোর সঙ্গে কথা বলতেন না, শুধু দিদির দিকে তাকিয়ে থাকতেন।
আর অদ্ভুতভাবে হাসতেন। আর বাচ্চা ছেলেটাকে যেন সহ্যই করতে পারতেন না। আর সবচেয়ে ভয়ের বিষয়টা ছিল, দিদি যখন একা ঘরে কাপড় চেঞ্জ করতে যেত তখন জেঠি হঠাৎ করেই সেই ঘরে ঢুকে পড়তেন আর অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকতেন, যেমনটা একজন দুশ্চরিত্র পুরুষ একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই ভঙ্গিতে। দিদি ভয়ে লজ্জায় জিজ্ঞাসা করত, মা এমন কেন করছো? যেটি অদ্ভুত গলায় শুধু বলতেন, তো কি হয়েছে, তোকে দেখছি। তার আচরণে এমন একটা অস্বাভাবিক আকর্ষণ ছিল যা একেবারেই স্বাভাবিক ছিল না। এরপর এক রাতে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিল। ঘুমোতে যাওয়ার পর হঠাৎ করেই জেঠি চিৎকার শুরু করলেন। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। শেষে জেঠু, দিদি আর ছোট ভাই মিলে তাকে ধরে হাত বেঁধে রাখল। আর ঠিক সেই সময় তারা ঘরের মধ্যে একটা লম্বা ছায়ামূর্তিকে ঘোরাঘুরি করতে দেখল। কোনো মুখ নেই, শুধু অন্ধকার, চলমান একটা ছায়া। ভয় কাঁপতে কাঁপতে দিদি সেই তান্ত্রিককে ফোন করল। সে ফোনে বলল, দরজাটা খুলে রাখো, ফোনটা লাউড স্পিকারে দাও। তারপর ফোনের মাধ্যমে মন্ত্র পড়তে শুরু করলো। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একটু শান্ত হলো। সেই রাতেই সে নিজে বাড়িতে এসে হাজির হলো। এসে বলল, সে আগেই বলেছিল যে এই বাড়িতে জিন চালনা করা হয়েছে, আর এখন সে ঘটনা ঘটছে। সে দিদিকে বলল যে পরের দিন জেঠিকে তার বাড়িতে নিয়ে যেতে, কিন্তু জেঠি বাড়ির সামনে গিয়েও ভিতরে ঢুকতে চাইছিলেন না। আবারও শুরু হলো মন্ত্র পড়া। মুহূর্তের মধ্যেই তিনি শান্ত হলেন, ভেতরে আসলেন। এরপর সেই তান্ত্রিক জানালো, তোমাদের বাড়িতে কেউ ক্ষতি করার জন্য জিন পাঠিয়েছে, এটা কাটাতে হলে 25,000 টাকা লাগবে। এবার দিদির মনে সন্দেহ দানা বাঁধল। সেদিনই দিদি তার মেশোকে ফোন করে পুরো ঘটনাটা খুলে বলল। মেশো একজন পরিচিত অভিজ্ঞ তান্ত্রিকের সঙ্গে কথা বললেন। তিনি দিদিকে একা যেতে বললেন, কাউকে কিছু না জানিয়ে। পরের দিন দিদি মেশোর সাথে সেখানে গেল। সব কথা শোনার পর সেই তান্ত্রিক স্পষ্টভাবে বললেন, যে লোকটার বাড়িতে তুমি পড়াতে যেতে সেই এসব কাজ করেছে। সে একজন নিম্নমানের তান্ত্রিক। তোমার প্রতি আকর্ষণ থেকে সে এই কাজ করেছে। তোমার মাকে টার্গেট করে তোমাকে ভয় দেখিয়ে নিজের দিকে টানার চেষ্টা করছে। তিনি আরো জানালেন, যেদিন লোকটা খাটে হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়ছিল সেদিনই সে জিন চালনা করে। সেই জিন নাকি সারাদিন দিদির উপর নজর রাখত। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর ওই তান্ত্রিককে দিত। এরপর সে ভালো তান্ত্রিক সেখানেই বসে সমস্ত প্রতিকার করলেন। বাড়ির 4 কোণে পেরেক পুঁতে দিতে বললেন এবং যাতে বাড়ির চারপাশে এক ধরনের সুরক্ষা তৈরি হয় সেই জন্য অনেক মন্ত্র করলেন। সবশেষে কড়া নির্দেশ দিলেন, ওই লোকের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না, নম্বরটা ব্লক করে দেবে। দিদি ঠিক সেটাই করল। সেই বাড়িতে টিউশন পড়ানো বন্ধ করে দিল। আর আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। জেঠিও আগের মতো সুস্থ ও স্বাভাবিক হয়ে গেলেন। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়। কিছু একটা অজানা অন্ধকারের মধ্যে লুকিয়ে রয়েছে। এরপর অনেক দিন কেটে যায়। দিদি সেই তান্ত্রিকের পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অদ্ভুতভাবে সেই তান্ত্রিকের স্ত্রীর সঙ্গে দিদির মাঝে মাঝে ফোনে কথা হতো। দিদির কথায় মহিলাটা নাকি খুবই ভালো মানুষ ছিল, তার স্বামীর একেবারে বিপরীত। হঠাৎ করে একদিন লক্ষ্মী পুজোর সময় দিদির ফোনে একটা ফোন আসে। ফোনটা সে মহিলার। সে জানালো সে দিদিদের বাড়িতে এসছে। সেদিন দিদি বাড়িতে ছিল না, তবুও সরাসরি না বলতে পারেনি। কিন্তু তার ভিতরে কোথাও একটা অস্বস্তি কাজ করছিল। তাই সঙ্গে সঙ্গে জেঠিকে ফোন করে বলল, ও যদি আসে ঘরে ঢুকতে দেবে না, আর কিছু দিলে নেবে না। দিদির কথা মতোই জেঠি বাড়ির বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালেন, যাতে মহিলাটা বাড়ির ভিতরে ঢোকার আগেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরই মহিলাটা এসে হাজির। কিছু না বলেই জেঠির হাতে একটা বড় বাক্স তুলে দিল, বলল, মিষ্টি আছে। জেঠি প্রথমে একটু দ্বিধায় পড়লেও বাক্সটা খুলে দেখলেন ভিতরে সত্যি অনেক রকম মিষ্টি। তবুও সন্দেহ কাটল না। সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করলো। দিদি একটুও দেরি না করে বলল, ওটা ঘরে আনবে না, এখনই ফেলে দাও, দূরে কোথাও ফেলো।
এক মুহূর্ত নষ্ট না করে সেই বাক্সটা বাড়ি থেকে অনেক দূরে ফেলে দেওয়া হলো। এরপর কিছুদিন সবকিছু একেবারে শান্ত ছিল। হঠাৎ করে একদিন খবর এলো সেই তান্ত্রিক নাকি প্রথম করোনা মহামারীর সময় মারা গেছে। সবাই ধরে নিল ঘটনাটা এখানেই শেষ, কিন্তু সত্যিটা ছিল এরকম। কয়েকদিন পর সেই তান্ত্রিকের স্ত্রী আবার দিদিকে ফোন করল। তার গলায় ভয় আর ক্লান্তির মিশ্রণ। সে বলল ও মারা যায়নি, ওকে জিনেরা তুলে নিয়ে গেছে। কথাটা শুনে শরীর যেন ঠান্ডা হয়ে এলো। এরপর একের পর এক ভয়ঙ্কর কথা সামনে আসতে থাকলো। সে জানালো তাদের বাড়ির অনেকেই নাকি জিন নিয়ে কাজ করত। তার ননদ মানে স্বামীর বোন, সে নাকি একবার জিন ব্যবহার করতে গিয়ে নিজের দাদাকে মেরে ফেলতে চেয়েছিল। এখানে নিজের দাদা বলতে সেই শয়তান তান্ত্রিকের কথা বলা হয়েছে। উদ্দেশ্য ছিল সম্পত্তি নিজের নামে করে নেওয়ার। তবে সেটা সফল হয়নি, কারণ তার দাদা সেও তান্ত্রিক ছিল। আরো ভয়ঙ্কর একটা কথা সে বলেছিল, রাত 12টার পর তার ননদ আর শাশুড়ি নাকি সারা বাড়ি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত আর কোনো অজানা তন্ত্রক্রিয়া করত। এই সব কথা দিদির মুখে শোনার পর আমি কিছুক্ষণ একদম চুপ করে গেছিলাম। বাইরে তখন গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, আর ভিতরে যেন একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছিল। সেই রাতেও কেক কাটা হয়েছিল, হাসি আনন্দ সবই হয়েছিল। বাইরে থেকে সবকিছু একেবারেই স্বাভাবিক লাগছিল, কিন্তু আমার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সবকিছু কি সত্যি শেষ হয়ে গেছিল, নাকি এখনো কিছু অন্ধকার আমাদের অজান্তেই বেঁচে আছে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ শুভময় এরকম একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। আশা করছি আপনাদের সকলের শুভময়ের এই ঘটনাটি ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী ঘটনায়। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হাই গৌরবদা, আমি রিতম বিশ্বাস, ক্লাস 12-এর ছাত্র। আমি কলকাতার বাসিন্দা। আমি 2025 সাল থেকে প্রেত কথা শুনছি, আর সত্যি বলতে তোমার গলার আওয়াজের একজন বড় ভক্ত। এখন যেন প্রেত কথা শোনার একটা নেশা লেগে গেছে। রোজ রাতে আমি প্রেত কথা শুনি। আমি প্রথমবার কোনো ঘটনা শেয়ার করছি, জানি না এটা সিলেক্ট হবে কিনা, কিন্তু তাও লিখছি। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে কত নম্বর এপিসোডে দিচ্ছ সেটা একটু জানিও প্লিজ। এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে 2024 সালে, কিন্তু ঘটনাগুলো যখন আমার সাথে ঘটছিল তখন সব আমার মনে ছিল, কিন্তু আমি নর্মাল হওয়ার পর আর কিছুই মনে নেই। তাই এবার যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার মায়ের মুখ থেকে শোনা। তাই ঘটনাটা আমি আমার মায়ের দৃষ্টিভঙ্গি থেকে বলবো। 2024 সালের 12ই জুন আমি আর আমার স্বামী একটা কাজে বেরিয়েছিলাম দুপুর 2টো নাগাদ। আমরা কাজ সেরে সাধারণত 5টার দিকে ফিরতাম। তার আগেই 4টে নাগাদ বাড়ির থেকে একটা ফোন আসে। দেখি আমার ছেলে তার ঠাম্মার ফোন থেকে ফোন করেছে। আমি ফোনটা ধরে কথা বলতে যাব, তার আগেই শুনি আমার ছেলে ওই পাশ থেকে ভয়ে গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করছে, মা তোমরা কোথায়, তাড়াতাড়ি বাড়ি এসো। আমি আজ পর্যন্ত নিজের ছেলেকে এরকম করে ভয় পেয়ে কথা বলতে শুনিনি। আমি প্রথমবার ওর ভয় পাওয়া দেখে অবাক হয়ে গেলাম। আমার টেনশন শুরু হয়ে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবু বল। আমার ছেলে প্রায় চিৎকার করে ওই একই কথা বলল, তাড়াতাড়ি বাড়ি এসো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরলাম। আমাদের বাড়িটা 2 তলা, নিচের তলাটা ভাড়া দেওয়া, আর উপরের তলাতে আমরা থাকি। আমরা বলতে আমার স্বামী, আমি, আমাদের পোষা কুকুর গুবলু আর রিতম, আর আমার শ্বশুর শাশুড়ি নিচে আলাদা থাকতেন। ঘরে ঢুকতেই দেখি আমার শাশুড়ি আর আমাদের ভাড়াটে বড় ঘরে রিতমকে নিয়ে বসে আছে। তাকে দেখে বুঝলাম সে নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার হাত পা ভয়তে কাঁপছে। আমি নিজের ছেলেকে চিনি, সে ভীষণ সাহসী। সে ভয় পেয়েছে মানে কিছু তো একটা ব্যাপার আছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে বাবা, তুই কিসে এত ভয় পেয়েছিস? তখন আমার ছেলে বলতে শুরু করলো। তাকে দেখে বুঝলাম সে যেন আমাদের আসার অপেক্ষাতেই ছিল। রিতম বলল, আমি আমার রুমে বসে পড়ছিলাম, গুবলু আমার পাশে শুয়েছিল। 1 ঘন্টা টানা পড়ার পর আমি বাথরুমে গেলাম।
বাথরুমে যাওয়ার সময় আমি ঘড়িতে দেখি ঠিক 3টে বাজে। আমি বাথরুমে গেলাম, হঠাৎ করে দেখি আমাদের বাথরুমের তাপমাত্রাটা কমে যাচ্ছে। আমার গায়ে কাঁটা দিল, কিন্তু আমি সেটা তেমন গুরুত্ব না দিয়ে বেরিয়ে আসি। দেখি আমার ছেলের মুখ চোখ ভয়তে ফ্যাকাশে হয়ে গেছে। আমরা সবাই মিলে তাকে সাহস দিই। সে আবার বলতে শুরু করে। বাথরুম থেকে বেরিয়ে আমি আমার রুমে ঢুকতে যাব, এমন সময় দেখি আমার বেডের পাশে 6 ফুট লম্বা একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। জিনিসটা আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে আর গুবলুর দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর, কিন্তু বেশি কিছু না ভেবে আমি ওর উপর ঝাঁপিয়ে পড়লাম ওর গলাটা ধরার জন্য। সত্যি কথা বলবো মা, আমি যখন ওর গলা ধরার চেষ্টা করলাম তখন মনে হলো ওর গলা বলে কিছুই নেই। বাইরে থেকে মানুষের মতো আকৃতি, কিন্তু ভেতরটা পুরো ফাঁকা। আমি তখন ওর গলার কাছে চেপে ধরে ঝুলে আছি। ওকে জোরে নিচে ফেলার চেষ্টা করছে, কিন্তু সে একদম নড়ছে না। বিরক্ত হয়ে আমি ওর গলা ছেড়ে নামতে যাব, এমন সময় সে তার সরু একটা হাত দিয়ে আমার পিঠে টোকা মারল। আমি ছিটকে গিয়ে কম্পিউটারে পড়লাম। কম্পিউটার সহ সবকিছু পড়ে গেল মাটিতে। আমি উঠে দাঁড়িয়ে দেখি জিনিসটা এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিল সেটা নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি তাকে খুঁজতে গিয়ে যখন রুম থেকে বেরোলাম, দেখি বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ। ছাদের দরজা থেকে ঘরের দরজা, নিচের মেইন গেট সব ভিতর থেকে বন্ধ। একটা মানুষ যদি বেরোয় তাহলে ভিতর থেকে সব দরজা বন্ধ থাকবে কিভাবে? এইসব বলতে বলতে দেখি রিতম আবার ভয়তে কাঁপছে। আমরা সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করি। এই ফাঁকে আমি রিতমের রুমে গিয়ে দেখি কম্পিউটার টেবিলের সব জিনিস মাটিতে পড়ে আছে, আর কম্পিউটারের স্ক্রিনটা এমনভাবে ভেঙে গেছে যেন কেউ ভারী কিছু একটা ছুঁড়ে মেরেছে। এরপর থেকে আমরা রিতমকে একা বাড়িতে রাখতে পারিনি। ওর একটা পাড়ার বন্ধু ছিল, ছেলেটা নতুন এসেছিল, নাম ছিল মনোজিৎ। প্রথমে খুব ভালো লাগতো, ভদ্র, ভালো ব্যবহার, প্রায় সারাদিনই আমাদের বাড়িতে থাকতো, খাবার খেত, ভালোভাবেই মিশত। কিন্তু পরে ধীরে ধীরে বিষয়টা অদ্ভুত হতে শুরু করে। আমার মনে হতে লাগলো যেন মনোজিৎ আমার ছেলেকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। রিতম আমাদের কথাই শুনতে চাইতো না, কিন্তু মনোজিৎ যা বলতো তাই করত। একদিন আমি আর আমার শাশুড়ি একটা প্ল্যান করলাম, রিতমের সামনে মনোজিতের নামে খারাপ কথা বলবো, দেখি ও কি রিয়াক্ট করে। আমরা রুমে গিয়ে বলতে শুরু করলাম। প্রথম 5 মিনিট কেউ কিছু বলল না। হঠাৎ করে রিতম উঠে নিজের ঠাকুমাকে জোরে একটা থাপ্পড় মারল আর আমার গলাটা চেপে ধরে আমাকে দেয়ালে ঠেসে দিল। তারপর অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করলো। আমরা কিছুতেই ওকে ছাড়াতে পারছিলাম না। ওর মধ্যে যেন একটা অদ্ভুত শক্তি ছিল। শেষে ওর বাবা, ভাড়াটে, আমার শ্বশুর সবাই মিলে রিতমকে ছাড়ায়। সবচেয়ে ভয়ানক ছিল যে এই সব ঘটনার সময় মনোজিৎ চুপচাপ বসেছিল, যেন আমাদের মৃত্যুর অপেক্ষা করছে। তারপর আমরা বুঝলাম মনোজিৎ আমার ছেলেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করছে। আমরা সোদপুরের এক তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, তোমার ছেলেকে যে নিয়ন্ত্রণ করছে সে শরীরে ছেলে হলেও মনে মনে মেয়ে। সে তোমার ছেলের সাথে জীবন কাটাতে চায়। খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে খাওয়াতো, আর তোমাদের বাড়িতে একটা জিন রেখে গেছে। তিনি বললেন, জিন তাড়ানো যায় না, কিন্তু একে ঘরে বন্দি করা যায়। আমরা রাজি হলাম। তিনি আমাদের মাদুলি দিলেন আর বাড়িতে যজ্ঞ করলেন। তারপর থেকে দেখি রিতম আর মনোজিতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। পরে জানতে পারি মনোজিৎ আসলে ছোটবেলায় পরিবার থেকে প্রত্যাখ্যাত ছিল এবং নিজের জীবনের জন্য ভুল পথে এগোচ্ছিল। এই ঘটনাটা যখন আমার সাথে ঘটেছিল তখন আমার মনে হতো যে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আসলে তা ছিল না। তারপরে আমার কিছুই মনে থাকতো না। ভালো লাগলো গৌরবদা তোমাকে ঘটনাটা বলতে পেরে। যদি ঘটনাটা সিলেক্ট হয় তাহলে আমাকে জানিও, আর প্রার্থনা করি প্রেতকথা পরিবার আরো বড় হোক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাংক ইউ রিতম। এখানে আমার কয়েকটা প্রশ্ন আছে, এটা মনে হয় আপনাদেরও, যারা আপনারা শুনলেন তাদের হয়তো মনে এই প্রশ্নটা আসবে যে হঠাৎ করে এই মনোজিৎ চরিত্রটা কোথা থেকে এলো। কারণ মনোজিতের এর আগে কোনো উল্লেখ রিতম করেনি। আমার মনে হয় তাহলে মনোজিৎ হয়তো রিতমের সাথেই থাকতো, রিতমদের সাথেই থাকতো।
তো এই হচ্ছে ঘটনা। আপনাদের কেমন লেগেছে এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার জীবনের কোনো অলৌকিক এক্সপেরিয়েন্স, আপনার শোনা কোনো অলৌকিক এক্সপেরিয়েন্স আমাদেরকে পাঠিয়ে দিন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন চলে যাচ্ছে আজকের পরবর্তী ঘটনায়। আপনারা শুনছেন প্রেতকথার 599 নম্বর এপিসোড। ঠিক আর একটা এপিসোড পরেই নিতাই রুম পার্ট 3। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। লিখছেন অঙ্কিতা রয়। আমার বড় পিসি মারা গেছেন 15 দিন হলো। উনি মারা যান কোনো এক শনিবার রাত 9টা নাগাদ। কিন্তু সেই রাতের কথায় আসার আগে তার আগের কয়েক ঘন্টার কথা বলি। সেদিন সন্ধেবেলা আমার একটু চায়ের নেশা আছে, চা করে খাচ্ছি, মাও পাশে ছিলেন। মা প্রতিদিনের মতোই সন্ধেবেলায় ধূপধুনো দিয়ে পুজো দিয়েছেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ওই 8:30 নাগাদ হঠাৎ করে আমাদের পুরো ঘরটা একটা বাজে পচা গন্ধে ভরে গেল। গন্ধটা এমন যেটা না রান্নাঘর থেকে আসছে না ড্রেন থেকে আসছে, এটা যেন কোথাও থেকে আসছে না, অথচ সবখানে ছড়িয়ে আছে। ধূপের গন্ধ, পুজোর গন্ধ সবকিছুকে ছাপিয়ে দিয়ে এই পচা গন্ধটা ঘরের বাতাসে জমাট বেঁধে রইল। আগে কোনোদিনও এমন অনুভব করিনি। মাকে বললাম যে মা দরজা খুলে ফ্যানটা চালিয়ে দাও। দরজা খোলা হলো, ফ্যান চললো, কিন্তু ভিতরের এই অস্বস্তি গুমোট বাজে গন্ধটা গেল না। তারপর থেকে একটা অদ্ভুত অনুভূতি, যেমন ঝড় আসার আগে পরিবেশটা চুপ হয়ে যায়, একটা ভারী নিস্তব্ধতা নেমে আসে, ঠিক তেমন অনুভব হলো। কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। তার কিছুক্ষণ পরে খবর এলো বড় পিসি মারা গেছেন। তখন বুঝলাম ওই গন্ধটা হয়তো তারই একটা সংকেত ছিল। ওনার মৃতদেহ আনা হলো রাত 3টে। আমাদের বাড়ির কাছেই বড় পিসির বাড়ি, তাই আমরা সকলেই গিয়েছিলাম। পরে জানতে পারলাম সেই রাতে আরো কিছু ঘটেছিল। আমার ছোট পিসির ছেলে মেয়ে, আমরা ভাই বোন আর কি, ওদের বড় পিসি আদর করে সোনু মনু বলে ডাকতেন। তো সেই রাতে যখন বড় পিসি মারা যাচ্ছেন, সোনু আর মনু দুজনেই স্পষ্ট ডাকার শব্দ পেয়েছে। ওরা ঘরে ছিল, যেন ঘরের ভিতর থেকেই ওদেরকে কেউ ডেকেছে সোনু মনু বলে। দুজনেই আওয়াজ পেয়ে একে অপরের দিকে তাকায় এবং অবাক হয়ে যায়। কেউ কিছু বলেনি, কিন্তু দুজনেই জানে যে দুজনেই শুনেছে। তার পরদিন সকালে আরেকটা ঘটনা ঘটল। মা আমাদের বাড়ির মেইন গেটের কাছে গিয়ে একটা তীব্র আষ্টে পচা গন্ধ পেলেন। গন্ধটা এতটাই কড়া যে মা সেখানটা ধুয়ে দিলেন। আমাদেরকে বললেন যে এরকম একটা গন্ধ পাওয়া গেছে। তো আমি আর আমার দাদা তখন বললাম যে উনি মারা গেছেন, যেহেতু উনি আমাদের বাড়িতে আসতে ভালোবাসতেন তাই হয়তো শেষবারের মতো এসেছিলেন। বড় পিসি মারা যাওয়ার পর ওনার বাড়িতে আমার ছোট পিসি থাকতেন। একদিন রাত্রিবেলা ছোট পিসি শুয়ে আছেন, সবে তন্দ্রা এসছে এবং ঘুমের ঘোরে উনি খাট থেকে পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উনি স্পষ্ট অনুভব করলেন যেন কেউ তাকে ধাক্কা দিয়ে খাটের দিকে সরিয়ে দিল, যেন জায়গা করে দিল, যেন কেউ পাশে শুতে চাইছে। পিসি চমকে উঠেছেন। চমকে উঠে উনি ভাবলেন যে মনের ভুল। উনি বাথরুমে গেলেন, আর তখনই লক্ষ্য করলেন ঠিক খাটের পাশ থেকে বাথরুম পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে তীব্র ঝাঁঝালো ওষুধের গন্ধ। এখানে একটা কথা বলা দরকার। বড় পিসি কিডনির সমস্যায় মারা গেছেন। স্বাভাবিকভাবেই ওনার প্রচুর ওষুধ লাগত। সেই ওষুধের গন্ধ বড় পিসির গায়ের সঙ্গে জড়িয়ে থাকা সেই চেনা গন্ধ। মৃত্যুর পরেও সে গন্ধ যেন সেই ঘরে ফিরে এসেছে। তার কিছুদিন পর রাত্রিবেলা আমি নিজে আর কি শুয়ে আছি, কিছুতে ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছি। আমার একটা অভ্যাস আছে যে রাত্রিবেলা আমি হরে কৃষ্ণ মন্ত্র শুনতে শুনতে ঘুমোই। সেদিনও শুনছিলাম, কিন্তু ঘুম আসছে না। তারপর একটু একটু করে তন্দ্রা এলো। ঠিক সেই অবস্থাটা যখন জেগে আছো কিন্তু চোখ বন্ধ হয়ে আসছে, চারপাশের শব্দ ঝাপসা হয়ে যাচ্ছে, এমন একটা সময় একটা আওয়াজ
আমার মায়ের গলা, স্পষ্ট পরিষ্কার গলা। মা বলল, কিরে আয়। আমি সাড়া দিয়ে ফেললাম, হ্যাঁ হ্যাঁ আসছি। সারাটা দেওয়ার সাথে সাথে সারা শরীর থেকে ঘাম বেরিয়ে এলো, কারণ তখনই বুঝলাম এটা তো মায়ের গলা হতেই পারে না। মা তো অন্য ঘরে ঘুমোচ্ছেন, এই ঘরে আমি একা। তাহলে কে ডাকলো? আর গলাটা গলাটা ঠিক মায়ের মতো, কিন্তু মায়ের না। সাথে সাথে ফোন থেকে হনুমান চল্লিশা চালিয়ে দিলাম। সেভাবেই কোনো মতে ঘুমলাম সে রাতে। পরে জেনেছিলাম বড় পিসি মারা যাওয়ার আগে আমাকে খুব দেখতে চেয়েছিলেন, কিন্তু আমার পড়াশোনার চাপ ছিল, যাওয়া হয়ে ওঠেনি। হয়তো সেই অতৃপ্তিটাই রয়ে গেছিল। আরেকদিন ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে একটা অনুভূতি হচ্ছে যেন কেউ জানালার কাঁচ থেকে আমাকে দেখছে, বাইরে থেকে। আমি চোখ মেলে তাকাতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি যেন কেউ আছে ওখানে। আর মনে হচ্ছে তার মাথা ভর্তি সিঁদুর। বড় পিসি সধবা মানুষ ছিলেন, তো নিয়ম অনুযায়ী শাখা সিঁদুর পরেই ওনার দাহ কাজ করা হয়েছিল। ভগবানের আশীর্বাদে ওনার কাজ সম্পূর্ণ হলো সমস্ত। শ্রাদ্ধের দিন আমি, আমার দাদারা সবাই বাড়ি ফিরলাম। সকলেই এতটা ক্লান্ত যে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। রাত তখন ওই আনুমানিক 2:34। আমার দাদা বাথরুমে গেল। আমার দাদা বাথরুম থেকে বেরিয়ে এসে স্পষ্ট শুনতে পায় কেউ যেন আমার দাদার নাম ধরে ডাকছে। আওয়াজটা এতটাই পরিষ্কার ছিল যে দাদা কিছুতেই ভুলতে পারে না। দাদার ঘুম খুব পাতলা। সে বলছে, বিশ্বাস কর আমি ভুল শুনিনি, এখনো সেই ডাকটা আমার কানে বাজে। সেই রাতেও শিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিকমতো ঘুম হলো না কারোরই। 2 দিন পর ওনার মৎস্যমুখী হলো। তারপর থেকে সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই। ভগবানের আশীর্বাদে উনি যেন মুক্তি পান এই কামনাই করি। পরিবারের মানুষগুলোকে যেহেতু ভীষণই ভালোবাসতেন আর এত তাড়াতাড়ি মারা যেতে চাননি, তাই হয়তো সবাইকে সংকেত দিয়ে গেছেন বারবার, বিভিন্নভাবে। আর একটা কথা, আমার ঘরে একটা বিড়াল আছে। সেই কদিন বিড়ালটাও অদ্ভুত আচরণ করত। মাঝরাতে হঠাৎ করে জোরে ডেকে উঠত, কদিন ধরে ভালোভাবে খেত না। আসলে প্রাণীরা সংকেত পায়, সেও হয়তো পেয়েছিল। এখন অবশ্য সব স্বাভাবিক এবং সুস্থ আছে। মূল ঘটনা অঙ্কিতা রায়, আগরপাড়ার থেকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।